হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো তোমাদের তো এখন দেখতে দেখতে তোমাদের পরীক্ষাটা চলে আসলো। আজকে 25 জুন, 28 তারিখ সকাল 11টা থেকে 12:30টায় তোমাদের পরীক্ষা। তো এখন তো তোমাদের সব কিছুই পড়া শেষ। এখন মোটামুটি লাস্ট মোমেন্টসে তোমাদের একটা ফাইনাল একটা সাজেশন দরকার। তো আমি এই ভিডিওতে তোমাদের ফাইনাল যে ভার্সিটি ক থেকে আমরা যে বলি ভার্সিটি ক পড়লেই হবে, ওই ভার্সিটি ক থেকে কি কি জিনিস পড়বা এই সাজেশনটুকুই দিয়ে দিব। হোপফুলি এইগুলা পড়লে এখন শেষ মুহূর্তের জন্য মোর দেন এনাফ হবে। তো এই সাজেশনটা কাদের জন্য? যারা আর পড়াশোনা টাচে ছিল, শুধুমাত্র তাদের জন্য। এখন তুমি যদি পড়াশোনা টাচে না থেকে আমার এই সাজেশন দেখে তুমি পরীক্ষায় গেলা, এখন যদি তোমার আননেসেসারি ভাবে বা ব্যাড যদি খারাপ থাকে, লাক যদি খারাপ থাকে, ব্যাড লাকিলি মানে লাক খারাপ থাকলে তোমার যদি কমন না পড়ে, সেক্ষেত্রে দায়ভার আমার না। কিন্তু যারা পড়াশোনা আসিলা তাদের এই সাজেশনটা দেখে গেলে আশা করি মোর ইফেক্টিভ হবে। কারণ তোমরা তো, আমার কাছে মনে হয় যারা ভার্সিটি ক একবার দুইবার শেষ হয়েছে, বা ফিজিক্স হান্টার্স বা এসএস এর বুক বা যে বইগুলোই আছে তোমার, সেইগুলা এই যে অস্ত্রপাতি যেগুলো আছে সেগুলো তোমার যদি কিছুটা শেষ হয়ে থাকে, তাহলে এই সাজেশনটাই এনাফ। তো এই ভিডিওতে আমি জাস্ট কিছু কিছু মার্কস করে দিব কোন কোন ম্যাথগুলো পড়বা, এবং পিডিএফ লিঙ্কটা, ড্রাইভের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টেই দিয়ে দিব। সেখানে দাগানো থাকবে না আর কি, ভিডিওটা দেখে তোমরা দাগিয়ে নিও, কারণ এনোটেড পিডিএফটা করা সম্ভবপর হয়নি আর কি। আর সেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলোতে তোমরা মিস্টেক করতে পারো, যে ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেই ম্যাথগুলোতে একটু বিস্তারিত আলোচনা করছি। সো ভিডিওটা একটু লম্বা হবে হোপফুলি, বাট তোমাদের জন্য ইফেক্টিভ হবে এই মোমেন্টে। কিন্তু এই যে ম্যারাথন, ফিজিক্স এর ম্যারাথন, এই ম্যারাথন ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমার মনে হয়। তো চলুন আর বেশি সময় ওয়েস্ট না করে আমাদের মূল ক্লাসে চলে যাই। বইটার নাম হইলো আমাদের ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংক। হোপফুলি সবার কাছেই আছে আর কি। ওই যে উপরের কর্নারে দেখা যাচ্ছে যে ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংক লেখাই আছে আমাদের। তো আমরা সেটা দেখতেই পাচ্ছি, এই যে ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংক লেখা আছে। তো চলুন আমরা কোন কোন ম্যাথ পড়তে পারি এই শেষ সময়, এইটাই আমরা একটু দেখার ট্রাই করব। তো আমরা ফার্স্টে ভৌত জগতে আসছি, ভৌত জগতে এবং পরিমাপ। তো দেখো এইখানে কিন্তু দেখো, তুমি যদি দেখতে পারো তাদের যে টাইপগুলো আছে, এই টাইপের মধ্যে দেখো একক এবং মাত্রা, এটাতে 3 স্টার দেওয়া আছে। আর পরিমাপের ত্রুটি, এইটা তো 3 স্টার দেওয়া আছে। কারণ সেকের ক্ষেত্রে একক এবং মাত্রা থেকে তোমার 100% একটা বা দুইটা মেরতে হবে। 1 বা 2 মার্কস একক এবং মাত্রা থেকে মাস্ট বি মেরতে হবে। সো যতগুলা অধ্যায় আছে সবগুলারই তুমি যে মুখ্য ট্রামগুলো আছে, এই ট্রামগুলোর একক এবং মাত্রা নিজ দিকতে শিখে নিবা বা দেখে নিবা। এটা কিন্তু সব বইতে আছে, যেমন কাজের একক কি, কাজের মাত্রা কি, ক্ষমতার একক কি, ক্ষমতার মাত্রা কি, প্লাঙ্কের ধ্রুবকের একক কি, প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কি। দ্যাটস ইট। এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এইগুলা টাইপের দিতে পারে। আর পরিমাপের ত্রুটি, এইটা ইম্পর্টেন্ট। এইখান থেকে ফার্স্ট অধ্যায় থেকে আসলে পরিমাপের ত্রুটি থেকে আসতে পারে, এবং একক এবং মাত্রা তো সব অধ্যায় আছে। ওকে। আর আরেকটা প্রশ্ন তোমরা সবাই করে থাকো যে আমরা যদি ম্যাথ করি, ম্যাথের শেষে একক বা মাত্রা অ্যাড করতে হবে কিনা। হ্যাঁ, ম্যাথের পরে তুমি একক বা এককটা মাস্ট বি অ্যাড করতে হবে। কারণ তোমার একটা ভ্যালু দিছো, তুমি যে ভ্যালুটা দিছো তুমি হয়তো বা অন্য ইউনিটে ভ্যালু দিছো, লাইক দ্যাট কোনো একটা টেম্পারেচার কেউ রাখছে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আর কেউ রাখছে হইলো কেলভিনে। আমরা যখন ম্যাথগুলা করি নর্মালি আমরা কেলভিনে নিয়ে করি। এখন আনসার তুমি কোনো কিছুই দিছো না, ধরো তুমি লিখে দিছো 60, আর আরেকজনে লিখে দিছে ধরো 60 যদি করি আমরা, তো যাই হোক 223 মেবি, আরেকজনে লিখে দিছে 233, ঠিক আছে, সরি 333 লিখে দিছে। তো শুধু 60 দ্বারাও আমি বুঝতে পারছি না তুমি কি করছো, আর আমি শুধু 333 দ্বারাও বুঝতে পারি নাই তুমি কি করছো, বা কোনো স্যারই সেটা বুঝতে পারবে না। বা নিজে, ঠিক আছে বুঝতে পারবে বাট নিজে কারেকশন করতে যাইবো না, কারণ তোমাদের ডিসকোয়ালিফাই করার চিন্তাধারা এই সব স্যারদের থাকে অ্যাডমিশন টেস্টে। সো তুমি যে খুব সুন্দর করে 60 ডিগ্রি সেন্টিগ্রেড বা 333 কেলভিন অ্যাড করে দাও, তাইলে তুমি সব থেকে সেফ জোন। যে ভাই বা দাদার বা যারাই তোমাদের সাজেশন দিচ্ছে যে পার্শিয়াল মার্কস থাকবে, এই আশাটাও বাদ দিয়ে দাও। আর যারাই বলছে একক এবং মাত্রা ছাড়াও মার্কস পাইবা, এই আশাটাও বাদ দিয়ে দাও। এটা লাইফ, মানে রিয়েলিটিটা তুমি একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে, তুমি নিজেই একটু বোঝার ট্রাই করো, তাইলেই হবে। তো এতটুকু বুঝতে পারছি আমরা, একক এবং মাত্রার বিষয়টা ক্লিয়ার হয়েছে হোপফুলি। তো চলুন আমরা এখন দেখি যে ভার্সিটির যে ক আছে একক এবং মাত্রা, এইগুলো তো আর আছেই দেওয়া। সো এইখানে আমি বলে দেই কিছু কিছু জিনিস, যেমন ফেমোমিটার। ফেমোমিটার জিনিসটা, এক আলোক বর্ষ, পারসেক, ফেমোমিটার, এইগুলো একটু দেখতে পারো যে এইখানে। সো এইখানে আর আমি টাইম ওয়েস্ট করি না, আমি চলে যাই। দেখো
একুশ, এই 21 ম্যাথটা ইম্পর্টেন্ট। 21, ঠিক আছে। আর আমি এই যে ইয়েটা আছে, তোমার ভার্সিটি কোড আছে, আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবা। বাট দাগানো থাকবে না আর কি, আসলে এগুলা আমি সেভ করতে পারিনি, অ্যানোটেড পাই না, আমি তো নোটে করছি, সো অ্যানোটেড, আমি নোটের মধ্যে অ্যানোটেড হয় না, বাট অন্য অ্যাপসে হইলে অ্যানোটেড হইতো আর কি, সো দাগিয়ে দিতে পারতাম। যাই হোক, তো 21 নংটা দেখবা। তারপরে 21 দেখলা, দেন 21 দেখলা। এরপরে পরিমাপের ত্রুটি। তো পরিমাপের ত্রুটির ক্ষেত্রে এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট। এই যে 1 নং ম্যাথ, তো এইরকম ম্যাথের মধ্যে দেখো, যদি প্লাস মাইনাস দিয়ে দেয়, এইটা কিন্তু পরিবর্তন দিয়ে দিচ্ছে, মাথায় রাখবা, এটা কিন্তু পরিবর্তন দিয়ে দিচ্ছে, আর এটা দিয়ে দিচ্ছে আদি জিনিসটা। তাহলে আমরা শতকরা ত্রুটির ক্ষেত্রে, এই যে শতকরা ত্রুটি, যে ত্রুটির ক্ষেত্রে মূলত ফর্মুলাটা হলো যে আমাদের পরিবর্তন বাই আদি, পরিবর্তন বাই আদি ইন্টু 100%। তাহলে তোমার তো পরিবর্তন দেই আছে 0.06, আর আদি দেয়া আছে 3 × 100%। তাহলে এইটা পাইবা কি তুমি ব্যাসার্ধের, তোমার ত্রুটিটা কতটুকু পরিবর্তন হয়েছে। এখন দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে, এখন ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, এ পাই আর স্কোয়ার। এখন মাত্রা কত, পাওয়ার কত 2। তাইলে যে তুমি ব্যাসার্ধের যে পরিবর্তনের শতকরা ত্রুটিটা পাইছো এটার সাথে 2 গুণ করে ফেলবা। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা সেটা হলো যে যার ভ্যালুগুলা দেয়া আছে তার আমরা শতকরা ত্রুটি বের করব, দেন আমরা অ্যাকচুয়ালি কার বের করব সেটা আমরা দেব। যেমন এখানে বলছে কি তারের ব্যাসার্ধ দেয়া আছে, আমরা বের করব, বলছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাইলে তার বের করতে গিয়ে দেখছি যে ব্যাসার্ধের উপরে মাত্রা দেওয়া আছে, তাইলে ওই মাত্রাটা আনবা, দেন ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা লিখবা। দ্যাটস ইট। এর জন্য এইখানে 2 আসছে আর কি, এটাই হইল নিয়ম। যেমন ধরো এইখানে যদি আমরা বলি, আচ্ছা এইটা পারবো আমরা গোলকের এইটাতে আর ব্যাসার্ধতে না যাই, যেমন ধরো আয়তন, আমি যদি 4-এর ইয়েতে যাই, এখানে দেখো তোমাকে বলছে কি ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে কিন্তু কেসটা দেওয়া আছে ব্যাসার্ধের, তোমাকে বলছে কি আয়তনের পরিমাপ ত্রুটি। কারণ ব্যাসার্ধ এবং আয়তনের রিলেশন কি আমরা জানি যে ভি সমান লিখতে পারি 4/3 বা সামথিং যাই তা হোক না কেন, 4/3 পাই আর কিউব। তাহলে আয়তনের যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধের মাত্রা কত 3, তার মানে তোমার আয়তনের শতকরা ত্রুটিটা হবে 3 ইন্টু ব্যাসার্ধের ত্রুটি, ব্যাসার্ধের শতকরা ত্রুটি, ব্যাসার্ধের শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। ঠিক আছে, তো তুমি এখান থেকে আগে ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা বের করতে পারো, তার সাথে তুমি 3 গুণ করে দিলেই আনসার কিন্তু হয়ে যাবে। তাইলে দেখো এখানে যদি ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা বের করতে চাই, তাহলে 0.2 বাই হলো 2.5 ইন্টু 100%, তাহলে এটা ব্যাসার্ধের শতকরা ত্রুটি পাইলাম, এটার সাথে 3 অ্যাড করে দাও, তাইলেই তোমার কিন্তু আয়তন পরিমাপের শতকরা ত্রুটিটা বের হয়ে যাবে। তো খুব অল্প সময় আশা করি এই টপিক্সটা বুঝাইতে পারছি। বা তুমি যদি এইখানে আসো, এইখানে দেখো এই ম্যাথটা ইন্টারেস্টিং, 6 নং ম্যাথ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 6 নং ম্যাথে কি বলছে যে কোনো বস্তুর ভর দেয়া আছে এত, আয়তন দেয়া আছে অত, ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত। এখন দেখো এইগুলো কিন্তু পার্সেন্টেজে দিয়েই দিছে, তার মানে তোমাকে শতকরা ত্রুটি কিন্তু বের করে দিছে তারা। সো তোমার আর আগেরটার মতো কিন্তু, আগেরটাতে দেখো কিন্তু কোনো পার্সেন্টেজ ছিল না, বাট এইখানে পার্সেন্টেজ আছে, দ্যাটস ওয়াই তোমাকে শতকরা ত্রুটিটা বের করে দিছে। তাইলে তোমার কি লাগবে না, তোমার আর কষ্ট করে শতকরা ত্রুটিটা বের করতে হবে না। তাহলে ভরের শতকরা ত্রুটি দেওয়া আছে, আমি ধরে নিলাম ডেল এম ধরে নিলাম, ঠিক আছে, আমি ডেল এম ধরে নিচ্ছি, যাই হোক। তো ডেল এম দেওয়া আছে তোমার হইলো 2%, আর আমার ডেল ভি দেওয়া আছে হইলো আমাদের 3%। তাহলে ভর এবং আয়তনের শতকরা ত্রুটি শেষ। কারণ আমাকে বলছে কার শতকরা ত্রুটি বের করার জন্য, ঘনত্বের শতকরা ত্রুটি বের করার জন্য। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করবা, ঘনত্ব র সমান আমরা কি জানি, যে ঘনত্ব র সমান আমরা জানি কি m/v, m/v। ওকে, তাহলে এখানে তোমার যে জিনিসটা করতে পারো যে যদি দুইটা ট্রাম থাকে তাইলে এইভাবে m/v, তাইলে এইটা হবে যে তোমার এম এর দুইটা ট্রাম, তাহলে মধ্যখানে ভাগ আছে, বাট তুমি যখন করবা শতকরা ত্রুটি তখন ওই দুইটার সামেশন নিবা, সামেশন, তাহলে সেটা হবে গিয়ে তোমার 2 + 3, দ্যাটস ওয়াই 5। এখন একটা এক্সট্রা জিনিস আমি তোমাদের পড়িয়ে দিই, এক্সট্রা জিনিস বলতে এইখানে তো তোমার কি দিছে, বস্তুর ভর দিয়ে দিছে, আর এখানে আয়তনের দিয়েছে। এখন যদি এইখানে আয়তন না দিয়ে, সাপোজ ধরো এইখানে আয়তন না দিয়ে, একটু বুঝার ট্রাই করবা, এই যে এইখানে আয়তন না দিয়ে তোমাকে বলো ব্যাসার্ধ, বুঝাইতে পারছি, ব্যাসার্ধ। তোমাকে বললো কোনো বস্তু ভরের, ভর এত, ব্যাসার্ধ এত, তার মানে এখন যে ত্রুটিটা দেওয়া আছে 3%, এটা হলো ব্যাসার্ধ শতকরা ত্রুটি। তাহলে তোমাকে বলছে ঘনত্বের শতকরা ত্রুটি কত। তাহলে অলরেডি আমরা দেখছি যে ব্যাসার্ধের শতকরা ত্রুটির সাথে আমরা যদি 3 গুণ করি তাইলে আয়তনের শতকরা ত্রুটিটা পেয়ে যাবা। তাহলে এই ক্ষেত্রে তোমার আনসারটা হবে, তুমি যদি একত্রে একসাথে করতে চাও তাহলে আনসারটা হবে, আমি এখানে তো ডেল আর সমান দেয়া আছে আমাদের নিউ কেসে 3%, তাইলে আনসারটা হবে দেখো র, মানে ডেল র সমান আমরা লিখতে পারি ডেল এম প্লাস 3 ডেল আর।
হোপফুলি বুঝাইতে পারছে। তাহলে ডেল এম এর মান কত দেওয়া আছে, 2, আর 3 × 3, তার মানে 9, অর্থাৎ 11%। আশা করি আমি আমার এই জায়গা থেকে ক্লিয়ার হয়েছি। যদি তোমরা এতটুকু বুঝতে থাকো তাইলে হোপফুলি একটা জানাইবা যে বুঝছি ভাই। ওকে, যাই হোক, তাইলে এইটা গেল। আর হইলো এই যে 7 নং ম্যাথ, 7 বা 8, এই টাইপের ম্যাথ। তাইলে এই যে এইটা হইলো আমার ওভারঅল যে প্রথম অধ্যায়ে কি কি জিনিস পড়বা। এখন দেখো এই জিনিসগুলো আমি একটু ডিসকাস করছি, কারণ এই জিনিসগুলো হয়তো বা আমাদের এইচএসসি লেভেলও ঠিক ওইভাবে পড়া হয় না, বা অনেকেই আমরা স্কিপ করে যাই। তো আমার কাছে মনে হইলো যদি এই অধ্যায় থেকে আসে, তাহলে এই টপিক্সের এই টাইপের ম্যাথগুলো দিতে পারে, মানে এইগুলা থেকেই দিবে। আমার কাছে এটা মনে হয়। এই যে তোমার লঘিষ্ঠ পিচ এইগুলা দেখার দরকার নাই, বা একটু প্যারা হবে দরকার নাই। যদি আসে এটা স্কিপ করে নিবা। বাট এইখান থেকে যে জিনিসগুলো পড়িয়ে দিছি সেটা আসলে কিন্তু স্কিপ করার কোনো প্রয়োজন নাই। কারণ এইগুলো আমি এখন কিন্তু তোমাকে বুঝিয়ে দিছি, তার মানে আমার কাছে বিশ্বাস যে এইখান থেকে এই যে পরিমাপের শতকরা ত্রুটি থেকে যেভাবে দেখ তুমি পারবা। এটা তুমি কনফিডেন্স রাখো যে এই যে জিনিসগুলো যা বলছি এগুলো একটু মাথার মধ্যে রাখবা, দেখবা যে কোনোটা দেখ পারবা। ঠিক আছে। তো চলুন, আমরা আর বানিয়াল ধ্রুবক এইগুলো করাইলাম না, এখান থেকে আসলেও তোমরা স্কিপ করে দিবা, আর যদি পারো তাইলে দিবা। শেষ। তাহলে আমাদের প্রথম অধ্যায় শেষ। এখন আর আমরা দ্বিতীয় অধ্যায় এগুলোতে আর আমি তেমন আলোচনা করবো না। কিছু যদি মনে হয় যে একটু কনফিউশন তোমাদের কিছু কিছু প্রশ্নের মধ্যে থাকতে পারে, আমি ওইগুলোই একটু আলোচনা করব। এখন আমি র্যান্ডমলি দাগিয়ে দিয়ে যাব। তাহলে চলুন আমরা আয়তনের যে ভেক্টরের যে জিনিসটা আছে, ভেক্টরের মধ্যে কি কি জিনিস পড়বো। এখানে দেখো আগে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তারা 3 স্টার দিছে কি ভেক্টরের লব্ধি এবং ভেক্টর। এইটা আমিও 3 স্টার দেই, এখান থেকে আসতে পারে। দেন অবস্থান ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে হলো নদী নৌকা, এগুলাতে নাই। ডট গুণন এবং ক্রস গুণন, এখানে কন্ডিশন যে আছে সমান্তরাল এবং তোমার লম্ব, এই কন্ডিশন থেকে আসতে পারে আননোন ভ্যালু দিয়ে। আর ক্যালকুলাস থেকে আসলেও আসতে পারে। তো এইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট হইলো যে ভেক্টরের লব্ধি এবং ভেক্টর সম্পর্কে তুমি প্রাইমারি যে জিনিসগুলো জানো, একক ভেক্টর, তারপর ডট গুণন আর ক্রস গুণন। আর একটা জিনিস আছে, হ্যাঁ ক্রস গুণনের মধ্যেই তো পড়ে ক্ষেত্রফল আর কি, এরিয়া নির্ণয়। এই হইলো আর কি আমার কাছে মনে হচ্ছে যে সেকের জন্য এটা হট টপিক্স। তো চলুন তার মধ্যেও আমরা কিছু কিছু ম্যাথ আছে, হট টপিক্স, নর্মাল হট টপিক্স যাই আছে আমি কিছু কমিয়ে দিব আর কি, ম্যাথ দাগিয়ে দিব। তো এইটা দরকার নাই, এইটাও দরকার নাই। তো আমরা যদি যাই, এইটা তুমি মুখস্থ রাখতে পারো। যারা মেডিকেল প্রিপারেশন নিছো তোমাদের তো এটা মুখস্থ থাকার কথা যে কোনো একটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যদি সমান হয়, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, তাইলে সেটা হইলো 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। তারপরে হলো 14 আমাদের গেল, 15 আমরা পড়তে পারি, 15 পড়তে পারি। তারপরে 16, আচ্ছা 16, 16 প্রশ্নটা একটু পড়ার ট্রাই করো। আমি যদি একটু বলে দিই যে দুইটি বল, যার একটি হইল 10 নিউটন এবং বলদ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লিখিত বলটির সমান হয়, বলটির মান কত। তাহলে এটা আমরা ম্যাথ না করে আমরা চোখ বুজে বলতে পারি, সেটা আনসার কত হবে, 10 নিউটন হবে। অর্থাৎ এটার কনসেপ্ট আমরা সবাই জানি যে দুইটা বলের মান যদি সমান হয় এবং লব্ধি যদি যে কোনো একটা সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ হয়, বল দুটার মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি, এবং লব্ধি যে কোনোটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হোপফুলি আমরা বুঝাইতে পারছি এই টপিক্সটা। আচ্ছা, তো ভেক্টরের উপাংশ, উপাংশের মধ্যে এটা দেখতে পারো এগ্রির যে ম্যাথটা, এই ম্যাথটা আসতে পারে। তারপরে 2 গেল, 4 গেল, 2 4, এখানে আর বেশি আলোচনা করব না। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরের মধ্যে তুমি এই ধরনের মানের যে কেসগুলো আছে, কেস দেখতে পারো। তারপরে আমাদের এক গেল অবস্থান ভেক্টরের কেসে। আচ্ছা, দেন এইখানে তো আর কোনো কিছুই নেই। তারপরে ভেক্টর ডট এবং ক্রসের যে কাহিনী, এইখানের মধ্যে দেখতে পারো লম্ব বিক্ষেপ দিতে পারে, লম্ব বিক্ষেপ জিনিসটা একটার উপর আরেকটা লম্ব বিক্ষেপ। তারপরে এই যে এই ম্যাথটা আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট। এটা মেবি সেকের 2023-24 আসছিল, যে দুইটা ভেক্টর স্কেলার গুণফলের মান এত এবং ডট গুণফলের মান এত, তাহলে মধ্যবর্তী কোণ কত। ফুলি বুঝাইতে পারছি। তো এইটার ক্ষেত্রে তুমি শর্টকাটে যে জিনিসটা মনে রাখতে পারো, শর্টকাট আমি লিখে দেই, শর্টকাট মধ্যবর্তী কোণ বের করার জন্য আর কি। শর্টকাট থিটা সমান লিখতে পারো 10 ইনভার্স, যে 10 ইনভার্স ক্রসের মান, ক্রসের মান বাই হইল আমাদের ডটের মান, ডটের
মান। তাহলে এইখানে ক্রসের মান দেয়া আছে কত, যে 6√3, তার মানে আনসারটা হবে 10 ইনভার্স যে 6√3 বাই হইলো আমাদের 18। এখন ক্যালকুলেটার করলে যেটা আসবে সেটাই হইলো আমাদের আনসার। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। তাহলে পাঁচটা আমাদের ইম্পর্টেন্ট। দেন হইলো আমাদের পাঁচ, গেল আমাদের পাঁচ। তো তারপরে মধ্যবর্তী কোণ কত, দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলাটা দেখবা। আচ্ছা, তারপরে আমরা আসি যে আমাদের 14 গেল, দেন হইল আমাদের 14 শেষ। আচ্ছা, এই যে আমি বলছিলাম ভেক্টর দ্বয় লম্ব হবে কিনা, এইরকম আননোন একটা ভ্যালু দিয়ে দিবে ভেক্টর দ্বয় লম্ব হবে কিনা। সো লম্ব হওয়ার কন্ডিশন হইলো আমাদের ডট গুণফলের মান 0 হবে। আচ্ছা, তারপরে আসি ক্রস প্রোডাকশন। ক্রস প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পারি, এই যে সম একটি তলের সমান্তরাল এবং তলটিতে লম্ব হলে একক ভেক্টর নির্ণয় করে, একক ভেক্টর ফাইন্ড আউট করার আরেকটা জিনিস তোমাদের ইনফর্ম করে দেই। একক ভেক্টরের মান সবাই আমরা জানি, একক ভেক্টরের মান কিন্তু এক, একক ভেক্টরের মান ওয়ান। এই জিনিসটাই তোমরা অনেকে ভুল করবা, বা আমার যে পেইডে যে পরীক্ষাগুলো দিছো এখানে দুই একবার আমি এই ধরনের প্রশ্ন করছিলাম জাস্ট বেসিক আইকিউ থেকে। এখানে অনেকেই ভুল করছো, কোনো একটা ভেক্টর ফর্ম দিয়ে দিছিলাম, বলছিলাম তার একক ভেক্টরের মান কত, তোমরা যাচ্ছে তাই আনসারটা দিছো। ঠিক আছে, একক ভেক্টরের মান মানে সেটা এক। এখন এটা যে কোনো ভেক্টর থাকুক তার একক ভেক্টরের মান অলওয়েজ ওয়ান হবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপরে হইল আমাদের যে ভেক্টর দ্বয় সমান্তরাল হওয়ার কন্ডিশন। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, এই যে এখানে আননোন একটা দেয়া আছে, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাইলে তার ভ্যালুটা কি হবে আজকে। আচ্ছা, দুইটা সন্নিহিত বাহুকে ধরে সামান্তরিকের ক্ষেত্রফল, আমি বলছিলাম সামান্তরিক বলো ত্রিভুজ বলো এগুলোর ক্ষেত্রফল দেখবা, ঠিক আছে। তো এই ছিল আর কি তোমার ডট ক্রসের মধ্যে, এই যেমন কর্ণ হইলে তার ক্ষেত্রফল দাগিয়ে দিচ্ছি আর কি, কর্ণ হইলে ক্ষেত্রফল। তারপরে আরেকটা জিনিস মাথায় রাখবা, যে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান এবং ক্রস গুণফলের মান যদি সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ হইলো আমাদের 45। বা তুমি ওই আগের যে প্রসেসটা আছে ওইটা দিয়েও তুমি করতে পারো। দেখো, 10 ইনভার্স থিটা সমান আমরা কি জানি, 10 ইনভার্স ক্রসের মান বাই হইলো আমাদের ডটের মান, ক্রসের মান বাই হইলো আমাদের ডটের মান। তাইলে ক্রসের মান এবং ডটের মান সমান, তার মানে আসবে কি এইখানে 10 ইনভার্স 1। তাহলে 10 ইনভার্স 1 এর ভ্যালু কত আমরা জানি, পাই/4। 10 ইনভার্স 1 এর ভ্যালু হলো আমাদের পাই/4। তাহলে হোপফুলি আমরা এটা মুখস্থ রাখতে পারি বা আমরা ইয়ে করতে পারি, 11 না, 11 ম্যাথ। তারপরে আমরা যদি আসি, সেটা হইল আমাদের আচ্ছা সলিনয়েডাল হবে কিনা। এই যে সলিনয়েডাল হবে কিনা, 2 3, 2 এবং 3। ওকে, আর তো তেমন দেখি না এখানে ভেক্টরের মধ্যে। আচ্ছা, তো ভেক্টরে এই যেগুলো দাগিয়ে দিলাম বা যে কথাগুলো বললাম এইগুলো যদি একটু শুনে থাকো তাহলে লাস্ট সময় এইগুলোই তোমাদের জন্য ইফেক্টিভ হবে আর কি। এখন চলো আমরা নিউটনের বলবিদ্যাতে যাব। নিউটনের বলবিদ্যাতে যাব। তো নিউটনের বলবিদ্যাতে আচ্ছা, এইরকম আমরা আর 3 স্টার দিই না, তবু আমি একটু বলে দিই। নিউটনের বলবিদ্যাতে হট টপিকস হইলো তোমার ভরবেগের সংরক্ষণশীলতা, বলের ঘাত এবং বল, এইটাই হট হট টপিকস বলতে পারো। আর এইখানে আছে হইলো তোমার জড়তার ভ্রামক রিলেটেড কিছু, ওই যে চক্রগতির ব্যাসার্ধ হ্যান ত্যান এইগুলা। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হইলো কৌণিক ব্যাংকিং। ঠিক আছে, তো কৌণিকের মধ্যে এই তিনটা টপিকস আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এইখানে দেখি। সো এইখানে যে জিনিসটা দেখতে পারি, এই যেমন ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাথ আসছে, এই ম্যাথটা অর্থাৎ 5 নং ম্যাথটা ইম্পর্টেন্ট। তো তোমাদের আমি জাস্ট দাগিয়ে দিচ্ছি এবং এইটার সফট পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিব, ড্রাইভ লিঙ্কটা তোমরা পিন কমেন্টেই পেয়ে যাবে, ঠিক আছে। সো এটা নিয়ে পেন খাওয়ার কোনো কিছুই নাই। আর হার্ড কপি যদি থাকে তাইলে তো ওকে, হার্ড কপি আছে। জাস্ট এখন শেষ সময় এই ম্যাথগুলোই দেখে গেলে মোর দেন এনাফ, যদি তোমার আগের পড়া থাকে আর কি। আর আগের যদি পড়া না থাকে ভাই, তুমি এইটা খেন, তোমাকে যদি আমি এখন গুলিয়ে দেই তবুও তুমি পারবা না আর কি। তারপরে আচ্ছা, তো আমাদের এই 7টা ইম্পর্টেন্ট। তারপরে হইল তোমার ভরবেগ কত, এইটা তো আর গেল। তারপরে এই ধরনের একটা সমীকরণ দিয়ে ম্যাথ আসতে পারে, এইরকম একটা সমীকরণ দিয়ে ম্যাথ আসলেও আসতে পারে। তারপরে তোমার এই যে এই ম্যাথটা, জিএসটির এই ম্যাথটা আমাদের কাছে মোর দেন ইম্পর্টেন্ট, যে একটি বস্তু এত বেগে এত হ্যানতেন কিক মারলো বিপরীত দিকে ফিরে এলো, প্রযুক্ত বল কত। আচ্ছা, প্রযুক্ত বল কত, এটা। হ্যাঁ, আর তারপরে হইলো আমাদের 14।
যে ভরবেগের এত বৃদ্ধি পায়। এবং নিউটনের বলবিদ্যাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ নিউটনের বলবিদ্যা থেকে তোমার তিনটা বা চারটা এইরকমও মেথ আসতে পারে। আর এই যে মাত্রা টাত্রা এইগুলো তো আমি প্রথমেই বলে দিচ্ছি, সবগুলোরই মাত্রা টাত্রা একটু দেখে যাবা। সো এখানে আর মাত্রা দিয়ে আর ইয়ে দিয়ে আমি দেখিয়ে দিব না আর কি। তারপরে দেখো ভরবেগের পরিবর্তন, এটা একবারে বেসিক লেভেলের প্রশ্ন, আমরা অনেকেই জানি না, তবু আমি বলে দিই যে আমরা জানি কি, যে তোমার বলের ঘাত ইজ ইকুয়াল ভরবেগের পরিবর্তন, বলের ঘাত ইজ ইকুয়াল ভরবেগের পরিবর্তন, এটা অনেকেই আমরা জানি, তবু আমরা এইটা মিস্টেক করি আর কি, মিস্টেক করি। তো বলের ঘাত, তাহলে বলের ঘাত সমান আমরা কি জানি, বল ইনটু সময়। আর ভরবেগের পরিবর্তন আমরা লিখতে পারি ডেল এম বাই হইল ডেল ইউ। তো এইখানে, এখানে দেখো তোমাকে বলে দিছে বল দিয়ে দিছে আর সময় দিয়ে দিছে, তোমাকে বলছে ভরবেগের পরিবর্তন। তো তোমার কাছে ভরবেগের পরিবর্তন বললেই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এই জিনিসটা কাজ করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটাই কাজ করে, আমরা এটা বুঝতেও পারি না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এইটা কাজ করে। কিন্তু ভরবেগের পরিবর্তন বলতে যে বলের ঘাটটা বোঝায় এইটা আমরা ভুলেই যাই অনেক সময় তাড়াহুড়ার মধ্যে। সো পরীক্ষার ক্ষেত্রে আমাদের এই তাড়াহুড়াটা করা যাবে না, খুব শান্ত সৃষ্ট, যতটুকু শান্ত থাকা যায় খুব শান্ত মনে আমাদের পরীক্ষাগুলো আনসার করতে হবে। খুব বেশি যে কঠিন হবে এমন প্রশ্ন না, প্রশ্ন খুবই সহজ হবে। খুবই সহজ বলতে স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন হবে, যারা ফ্রি পরীক্ষা দিছো আমার ফ্রি এক্সামে তারা তো বুঝতেই পারছো এই টাইপের অ্যাকচুয়ালি প্রশ্ন হবে, বা এর থেকেও একটু ইজি হতে পারে, বাট খুব বেশি যে কঠিন হবে এমনটা কিন্তু না, রিল্যাক্স থাকবা। ওকে, তো এইটা গেল। তারপরে আসি আমরা যে এই যে জিএসটির প্রশ্ন। হ্যাঁ, আরেকটা সাজেশন, তোমরা 24-25-এর অল ভার্সিটির সব প্রশ্ন দেখা যাবে 24-25-এর, এখানে তো দাগিয়ে দিচ্ছি, প্লাস 24-25-এরও দেখা যাবে। তারপর 25 নং, এইখানে একটা কথা বলছে দেখো, ঘাত বলের মাত্রা কি, এই জিনিসটা আমরা পোলাপানরা ভুল করে থাকি। দেখো বলের ঘাত আর আমরা ঘাত বল দুইটাকে মিলিয়ে ফেলি, বলের ঘাত আর ঘাত বল নট ইকুয়াল, ঠিক আছে? বলের ঘাত আর ঘাত বল কিন্তু সেম জিনিস না। বলের ঘাত মানে হইল বল ইনটু সময়, এই দুটোর গুণফল। আর ঘাত বল মানে হইল ওয়ান কাইন্ডস অফ বল, ঠিক আছে? বলের ঘাত মানে হইলো বল ইনটু সময়ের গুণফল, আর ঘাত বল হইলো ওয়ান কাইন্ডস অফ বল, বা বলের ঘাতকে তুমি ভরবেগের পরিবর্তন বলতে পারো, বাট ঘাত বলকে এটা বলতে পারে না। তার মানে বলের ঘাত এবং ঘাত বল দুইটা কিন্তু সেম জিনিস না, সেম কনসেপ্ট না, দুইটা কিন্তু আলাদা কনসেপ্ট। তো এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা যদি আসি 32, 32টা দেখবা লিফটের উপরে উঠলে নিচে নামলে। তারপরে তোমার এই যে 34, 34টা, দেন হইল আমাদের 34 গেল। তারপরে হইলো আমাদের 40, 34 40। রকেটের জাস্ট বেসিক সূত্র আসতে পারে, এত ডিপলি কোনো কিছুই নাই। তো রকেটের যদি দেখতে চাও তাহলে বেসিক সূত্রটাই দেখে নিলে হবে। তারপরে এই যে তিন, 3 নংটা, তারপরে হইলো আমাদের 6, এই ধরনের কেস কিন্তু গতবার আসছিল মেবি থেকে, 6। তারপরে হইলো 7, যে বন্দুক বা রাইফেলের পশ্চাৎ কত 7। তারপরে হইলো আমাদের 8, এই 8টা সাস্টে আসছে, মনে হইতে পারে সাস্টের প্রশ্ন খুব বেশি ডিফিকাল্ট, বাট এই প্রশ্নটা খুব বেশি ডিফিকাল্ট না। এখানে যে জিনিসটা মিস্টেক করবা তোমরা, এখানে দেখো সবগুলা কিন্তু ব্যাগের ফরম্যাটে দেওয়া আছে। তো তুমি যে জিনিসটা মিস্টেক করবা সেটা তুমি হয়তো বা আগে তুমি এইভাবে মান বের করে ফেলবা, যেমন ধরো 2² + 3² সমান যা আসে আর কি, হোয়াট এভার যা আসে, তোমরা এই কাজটা করতে পারবা, করবা, বেশিরভাগ করবা, ম্যাক্সিমাম করবা। সো এই জিনিসটা করা যাবে না। প্রথমে যেহেতু এইটা দেই আছে ভেক্টর ফর্মে, তোমাকে সলিউশন করতে হবে আগে ভেক্টর ওয়েতে। কারণ ভেক্টরের মান এবং দিক দুইটাই বিদ্যমান, তুমি যখন এটার জাস্ট মান বের করে ফেলছো, তার মানে তুমি এইটার দিককে কিন্তু তুমি কাউন্টে আনছো না। মান হইলো একমাত্রিক, বাট দিক হইলে এইখানে দেখো দুইটা দিক আছে, দ্বিমাত্রিক কেসে আছে, এইখানেও দুইটা দিক আছে, দ্বিমাত্রিক কেস আছে, তার মানে তার পরিবর্তনগুলো, মানের পরিবর্তনগুলো দুইটা দিকেই ঘটবে। তো তুমি যখন লব্ধির মানটা বের করে ফেলছো, দিস ইজ নট রাইট। তার মানে এইটার সলিউশনটা করতে হবে তোমার ভেক্টর হইতে, যেমন তারা এখানে যে সলিউশনটা করছে ভেক্টর ওয়েতে করার পর তুমি মান বের করতে পারো। এই যেমন এখানে তারা যে এভাবে সলিউশনটা করছে, দেখো তারা কিন্তু ফার্স্টেই ভেক্টর ওয়েতে সলভগুলা করছে, করার পরে এখানে একটা ভেক্টর বের করছে, একটা ভেক্টর বের করছে। এখন
বেগের মানটা বের করছে। এখন দেখো তারা যে জিনিসটা করছে, তুমি যদি সেকেন্ডে আসতো যে কত বেগে চলবে, সেকেন্ড কিন্তু জন্য আমার কাছে মনে হয় রিলেবল আনসার হইলো এই যে ভেক্টর ফর্মটাই। এই ভ্যালুগুলো আনসার না। কেন আনসার না? তোমাকে বলছে কত বেগে চলবে। তুমি দেখো আগে যে বেগগুলা কি দিছে, ভেক্টরে দিছে না? তাহলে এখন এর বেগটা কি, বেগের মানটা চাইছে? চায় নাই। তোমাকে বলছে কত বেগে চলবে, তোমাকে বেগটাই চাইছে। তার মানে বেগ কি, মান এবং দিক দুইটাই লাগবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি। তার মানে এটার আনসার হবে -1.6i -2.4j। হোপফুলি আমি এই জিনিসটা ক্লিয়ার করে বুঝাইতে পারছি। এখন বলবা যে তাইলে ভাই, যে এখানে যে বেগে কত বেগে চলবে বলে তারা এই ভ্যালুগুলো আছে। আরে ভাই তুমি বুঝার ট্রাই করো, এইখানে কিন্তু তোমার কে দিয়ে দিছে, অপশন দিয়ে দিছে। বাট সেকে তো অপশন নাই। তো সেকের ক্ষেত্রে আনসার হবে -1.6i -2.4j। বুঝাইতে পারছি? এই মিস্টেকগুলো করবা না। আচ্ছা, তারপরে দেখো এই ধরনের কেস আসতে পারে। এই ধরনের কেস জিএসটি অনেকবার আসছে, সো সেকেও আসতে পারে। এই বছর আসলেও আসতে পারে। এই যে কেস উপর থেকে পড়লে, নিচের থেকে পড়লে, বাধাদানকারী ত্বরণ, দেন এইগুলা। তারপরে নিশ্চল কোণ 6। ওকে, তারপরে আসি জড়তার। এই দেখো জড়তার বা আমাকে বিভিন্ন শেপের জিনিসপত্র দিয়ে দিছে। এই জিনিসপত্রগুলো একটু লক্ষ্য রাখবা। এখন এইখানে একটা কথা আছে আমার। এইখানে যে আর্টটা দিছে, এই আর্টটা হলো প্রত্যেকটা শেপের ইন্ডিভিজুয়াল কি দেয়া আছে, আমাদের ব্যাসার্ধ বলতে পারো। এই জন্য শেপ অনুযায়ী সূত্রগুলো চেঞ্জ হয়েছে। বাট তোমাকে যদি যে কোনো শেপ থাকুক, সেটা যদি চক্রগতি ব্যাসার্ধ দিয়ে দেয়, তাহলে আনসারটা হবে I = mk²। তখন আর এই সূত্রগুলো কাজ করবে না যদি চক্রগতির ব্যাসার্ধ দিয়ে থাকে। যদি চক্রগতির ব্যাসার্ধ দেয়া থাকে, চক্রগতির ব্যাসার্ধ, তাইলে কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো কাজ করবে না। চক্রগতির ব্যাসার্ধ দেয়া থাকলে এগুলো কাজ করবে না, জাস্ট mk² কাজ করবে। আর যদি বস্তুর শেপের ব্যাসার্ধ দেয়া থাকে, তাইলে কিন্তু আমাদের এই সূত্রগুলা অ্যাপ্লাই করতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই জিনিসগুলাই কমন জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমরা ভুল করি, যখন আমাদের আনসারটা রং আসে আর কি। ওকে, তো দেখো, এই দেখো আমি যে জিনিসটা বলছিলাম, এখানে বলছে কি, যে একটি চাকতির ভর দেওয়া আছে, এত চক্রগতির ব্যাস দেওয়া আছে, এত ব্যাস বা ব্যাসের হোয়াট এভার দেওয়া থাকুক, চাকতির জড়তার ভ্রমণ কত। তাইলে এখন আর তোমার দেখার দরকার নাই এটা চাকতি বৃত্তাকার নাকি সিলিন্ডার আকার নাকি আয়তাকার নাকি যাই হোক। এইটার ক্ষেত্রে ফর্মুলা, একমাত্র ফর্মুলা mk²। ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাস দেওয়া আছে, এটাকে অর্ধেক করলে ব্যাসার্ধ চলে আসবে, আনসার চলে আসবে। উফলে আমি বুঝাইতে পারছি। তারপরে হইলো, এই দেখো এইখানে পাশেও কিন্তু চক্রগতির ব্যাসার্ধই দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে 19 করতে পারো। তোমাকে বলছে চক্রবর্তী ব্যাসার্ধ কত বের করার জন্য। তারপরে কৌণিক বেগ, যেমন 1 নং, এইটা হইলো আমাদের ওই যে গতিবিদ্যার অংশই আর কি ঢুকিয়ে দিছে। একটি দেয়াল ঘড়ির এত, কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে কৌণিক বেগ কত? সো বের করবা কৌণিক বেগ, ঘড়ির সেকেন্ডের কাটা কৌণিক বেগ কত। আচ্ছা, ওকে। তারপরে মূলবিন্দুগামী কৌণিক অক্ষের, এইটা তো আর গেল কাহিনী। কৌণিক ভরবেগ কত? 19 দেখবা। তারপরে ব্যাংকিং কোণ উলম্বের সাথে। আচ্ছা, এখন দেখো আমাদের এই ম্যাথটা যদি আমরা একটু লক্ষ্য করি, যে একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, তাকে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে, এই কেসটা। সো দেখো এই কেসটাতে তোমার মনে হইতে পারে এখানে উলম্বের সাথে বলছে। তো তুমি যে ভ্যালুটা বের করছো সেটা হইলো আমাদের এইখানে যে চিত্রটা দেওয়া আছে, এই যে চিত্রটা দেওয়া আছে উপরে, এই চিত্রটা তো দেওয়া আছে অরুমুখের সাথে। তার মানে ধরো তোমার কাছে মনে হইতে পারে লাইক দ্যাট এখানে আনসার কত বের হয়েছে। আচ্ছা, আনসার ধরলাম আমাদের 30 ডিগ্রি বের হয়েছে। সাপোজ ধরো আমরা ধরে নিলাম 30 ডিগ্রি বের হয়েছে। তাহলে তোমার মনে হইতে পারে এই ব্যাগটা তো আমার অনুভূমিকের সাথে, তার মানে উলম্বের সাথে হবে 60 ডিগ্রি। এই ভুলটা তোমরা করতে পারো। দেখো একটা জিনিস মাথায় রাখা, বাইসাইকেল বা মোটরসাইকেলের যদি কেস থাকে, তাইলে সেই থিটাটা, এখানে যে থিটাটা ইউজ হচ্ছে, সেটা অলওয়েজ কিসের সাথে, উলম্বের সাথে থিটাটা ইউজ হচ্ছে। আমাদের এই রাস্তার ব্যাংকিংটা দেয়া হয় কেন, যে যাতে সিটকে আমরা বাইরে না যাই। এখন দেখো এই যে 4 চাকার যে গাড়িগুলো, এই গাড়িগুলোকে চাইলেই তুমি হেলান দিতে পারবে না, হেলে থাকতে পারবে না। তাদেরকে হেলে থাকার জন্যই আমাদের এই রাস্তার ভিতরের প্রান্তটা কিছুটা নিচা করা হয় এবং বাইরের প্রান্তটা কিছুটা উঁচা করা হয়। কিন্তু তুমি যখন মোটরসাইকেল বা তোমার বাইসাইকেল আরোহী, তারা কিন্তু একদিকে কাত হতে পারে।
আমরা যখন রেসলিং দেখি বা রেসিং দেখি তখন কিন্তু আমরা সেটা ফিল করতে পারি, ইচ্ছা মতো কাত হতে পারে। তো তাদের ক্ষেত্রে রাস্তা উঁচা রাখলা নাকি নিচা রাখলা ডাজন্ট ম্যাটার। সো তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় তারা হিসাব করে এইভাবে, এইভাবে আসো, সে এই অ্যাঙ্গেলে কাত হচ্ছে, দ্যাটস ওয়াই এই থিটাটা তাদের ক্ষেত্রে দেয়া থাকে। সো তাদের যে কন্ডিশনটা, তাদের কন্ডিশনের ক্ষেত্রে অর্থাৎ বাইসাইকেল এবং মোটরসাইকেলের যে কন্ডিশনটা সেটার ক্ষেত্রে উলম্বের সাথে আমরা কোনটা ধরে ম্যাথটা মানে সূত্রটা ডেভেলপ করা হয়েছে। আর চার চাকার যে গাড়িগুলা এইগুলার ক্ষেত্রে আমাদের ট্রেন বা বাস বা তোমার ট্রাক বা কার, প্রাইভেট কার এইগুলা বা সিএনজি, এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনটা হিসাব করা হয়েছে অনুভূমিকের সাথে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে। তো অনুমোদনের সাথে ব্যাংকিং গুণ কত, এই যেমন দেখো গাড়ির যে কেসটা দিচ্ছে, এই যে দুইটা প্রশ্নের মধ্যে তুমি দেখলে ডিফারেন্স খুঁজে পাবা আর কি। দেখো প্রথমটা বলছে বাইসাইকেল আরোহী, যে বাইসাইকেল আরোহী, আর দ্বিতীয়টা ক্ষেত্রে বলছে গাড়ি। দেখো এখানে বলে দিচ্ছে অনুভূমিকের সাথে যে কত ব্যাংকিং কোণ প্রয়োজন, আর এখানে বলছে উলম্বের সাথে কত ব্যাংকিং কোণ প্রয়োজন। এই দুইটাই কনফিউশনের বিষয়। সো এই দুইটার ক্ষেত্রে বাইসাইকেল বা মোটরসাইকেলের ক্ষেত্রে আমাদের উলম্বের সাথে কোনটা থাকে, যে থিটাটা বের হবে সেটা উলম্বের সাথেই বের হবে। আর তোমার গাড়ি বা চার চাকার যে জিনিসগুলো আছে এইগুলোর ক্ষেত্রে যে কোনটা বের হবে সেটা অনুমুখের সাথেই বের হবে। তো হোপফুলি আর এটা নিয়ে কোনো ডাউট নাই আর কি। তাহলে আমাদের নিউটনের বলবিদ্যার মতো একটা হট টপিকস বা হট অধ্যায় শেষ হইলো। এখন চলো আমরা কাজ ক্ষমতা শক্তি, বাকিগুলো যে হট না এমনটা না, কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে প্রশ্ন থাকবে। প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে প্রশ্ন থাকবে, কারণ 30টা প্রশ্ন মিলাতে হবে। তাহলে আমাদের পরের প্রশ্নটা হলো বা পরের অধ্যায়টা হলো কাজ শক্তি ক্ষমতা। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট হলো কাজের জিনিসটা ইম্পর্টেন্ট, স্প্রিং এর জিনিসটা ইম্পর্টেন্ট, কাজ জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে স্প্রিং এর যে কেসগুলো আছে এইটাও আমাদের ইম্পর্টেন্ট, স্প্রিং এর কেস। শক্তির কেসগুলো ইম্পর্টেন্ট। এইখানে দেখো শক্তির কেস থেকে সব থেকে বেশি মেবি আসছে কাজ ক্ষমতা শক্তির, শক্তির কেস থেকে আমি দাগিয়ে দিব, সমস্যা নাই, যেভাবে দাগিয়ে দিচ্ছি। কি আমরা কাজ শক্তির ক্ষমতা থেকে কি কি জিনিসটা আসে। তো কাজ শক্তির ক্ষমতা যদি আমরা যাই, প্রথম যে জিনিসটা দেখতে পারো, এই যে জিএসটির যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিএসটির এই প্রশ্নটা, যে 500 গ্রাম ভরের একটি কণার উপর এত বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে এতটুকু সরণ করছে, কাজের মান কত। তো এইটা ইম্পর্টেন্ট। দেন হইলো আমাদের 2 নং ম্যাথটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে পাথরের যে ম্যাথটা আছে এই ম্যাথটাও আমাদের ইম্পর্টেন্ট। তারপরে হইলো আমাদের 2 গেল, এইটা গেল, 3 গেল। তারপরে আমরা যে জিনিসটা দেখতে পারি, এই যে এই ধরনের কেস, 10 নং ম্যাথটা ইম্পর্টেন্ট আমাদের। দেন আমরা যদি যাই, 10 ইম্পর্টেন্ট আছে। দেন অনুভূমিক বৃত্তাকার পথে একবার পূর্ণ গুণন, তো আমরা জানি যে বৃত্তাকার পথে একবার যদি পূর্ণ গুণন করে তাইলে সরণটা শূন্য হয়, দ্যাটস ওয়াই কাজও শূন্য হয়। ঠিক আছে, বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর কাজ শূন্য হয়, এটা মাথায় রাখবা। তারপরে আমাদের একটা বল সমদ্রুহিতে টেনে নিলে, এই যে এইখানে 26 নং ম্যাথটা, এটা ইম্পর্টেন্ট। তারপরে আমাদের এগুলা কিন্তু আগেই বলে দিচ্ছি, যাদের পড়া আছে, যারা টাচে ছিল তাদের জন্য এই সাজেশনগুলো। এখন যদি তোমার টাচে না থাকে, তুমি কোনোদিন পড়ো নাই বা তুমি 2-3 মাস পড়োই নাই, এখন তুমি পরীক্ষায় গিয়ে দেখলা যে আননোন একটা আসলো, তখন আমাকে গালি দিবা, দিস ইজ নট রাইট। ঠিক আছে, এইখানে তোমার কোনো রাইট নাই। যারা রেগুলার টাচে ছিল, রেগুলার পড়ছো, তাদের জন্য এই সাজেশন, উপফুলি এই সাজেশনটা বেস্ট সাজেশন হবে, একটু মিলিয়ে নিতে পারো যে পরীক্ষা শেষে আর কি। আচ্ছা, তারপরে হইলো আমাদের এক এক তারপরে আমাদের শক্তি। আচ্ছা, এই যে উম, তোমার গতিশক্তির যে কেসটা, যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কতটুকু হবে, এই জিনিসটা। তারপরে সর্বোচ্চ ভারসাম্য, এটা লাগবে না। কত ডিগ্রি কোণে, এইটাও লাগবে না। তারপরে হইল গে নিরেট গোলকের, এইটাও প্রয়োজন নাই। বুলেটকে একটা সুরা হইলো, এটা লাগবে না আমাদের। তারপরে এই যে একটা কেস আছে, এই কেসটা একটু ইম্পর্টেন্ট, যে তোমাকে বলছে কি কোনো বস্তু 20 মিটার উচ্চতা হতে বিনা বাধায় পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। সো এইখানে একটু ফান্ডামেন্টাল জিনিসপত্র আছে, এই জিনিসপত্রটা আমি একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো, হোপফুলি তোমরা বুঝবা। লাইক দ্যাট, তোমরা সাদা পিস, আচ্ছা সাদা পিস দরকার নেই, আমরা এইখানেই আমি বুঝিয়ে দিই হোপফুলি। ধরো এইখান থেকে তুমি বস্তুটাকে এই উচ্চতা থেকে নিক্ষেপ করছো, একটা জিনিস মাথায় রাখবা, এইচ যে উচ্চতা আছে এই উচ্চতার ঠিক অর্ধেকে, অর্থাৎ h/2-তে আমাদের ইপি আর ইকে হয় কি সমান, ইপি এবং ইকে হয় সমান। এর উপরে এই অংশটুকুতে আমাদের যে জিনিসটা হয়, ইপিটা গ্রেটার দেন হয়, ইকেটা লেস দেন হয়, আর এইখানে আমাদের ইকেটা গ্রেটার দেন হয়, ইপিটা লেস দেন হয়। তাহলে উচ্চতাটা তোমার ফর্মুলা কি, ফর্মুলা দেখো, এক্স সমান, তুমি জানো কি লিখতে পারো, দেখো এক্স সমান তুমি লিখতে পারো h/n+1,
H/n+1, বা তুমি লিখতে পারো x সমান NH/n+1। এখন তুমি দেখবা এইচ বড়, মানে ইপি বড় নাকি ইকে বড়, ইপি বড় নাকি ইকে বড়। ইপি যদি বড় হয়, ইপি যদি বড় হয়, তাইলে ফর্মুলাটা হইলো এইটা, অর্থাৎ এই জন্য ফর্মুলা এইটা। এবং যদি ইকে বড় হয় তাহলে ফর্মুলাটা এইটা। এইভাবে শর্টকাটে, শর্টকাট জিনিসটাকে আরো শর্টকাট করে এইবার মনে রাখতে পারো। তো এইটা হলো 21-এর যে জিনিসপত্র আর কি। তারপরে চলি আমরা, যে 21 গেল। তারপরে এই যে বুলেটে কয়টা তক্তা ভেদ করতে পারবে, 25 কয়টা তক্তা ভেদ করতে পারবে। তারপরে 2/3 হ্রাস পেলে কতটুকু প্রবেশ করবে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিছিলাম তোমাদের আরেকটা ভিডিওতে, ওই যে যখন সলভ করছিলাম 20-21-এর গণিত অংশেতে মেবি ছিল। সো তোমরা দেখতে পারো, এখানে ডিটেলস বলছিলাম। সো আর আমি এখানে আর কোনো কিছু বলি না, জাস্ট দেখিয়ে দিয়ে যাই। আচ্ছা, ওকে, এগুলো স্কুল ডাউন করতে পারো। তারপরে এইটা তো আর দিয়ে দিছিলাম। এরপরে হইল ক্ষমতা, পাম্পটির ক্ষমতা, ক্ষমতা। এই যে কত কিলোওয়াট, কর্মদক্ষতা দেওয়া আছে, পাম্পটির ক্ষমতা কত কিলোওয়াট, 4। তারপরে হইল 4, তারপরে হইল 6, এখানে কিন্তু বরকেন্দ্রিক সরণটা আসবে 6 এর ক্ষেত্রে। তারপরে 6 গেল। এই যে 6 যে এরকম, 6 যে দাসের তোমার 12, সেম দাসের 12। আচ্ছা, আর এক অশ্ব ক্ষমতা কত, এইটা আমরা জানি যে 746 ওয়াট। তারপরে এই যে ইটের এই ম্যাথটা, এই ম্যাথটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, যে একটা আনত তল থেকে তুমি উলম্ব তলে নিছো কতটুকু কাজ করতে হবে আর কি। বুঝতে পারলাম। তো এই ছিল আমাদের কাজ শক্তি ক্ষমতার আর কি, যে টপিকস গুলো আমরা পড়বো বা যে টপিকস গুলো আমরা শেষ সময় দেখতে পারি। এখন চলো আমরা মহাকর্ষ অভিকর্ষতে চলে যাই। মহাকর্ষ অভিকর্ষ, তো মহাকর্ষ অভিকর্ষতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হইলো তোমার মহাকর্ষ যে সূত্রটা আছে আর অভিকর্ষ ত্বরণের যে ফর্মুলাটা আছে, এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি। বা তুমি যদি ভার্সিটি অ্যানালাইসিস করো, এই দুইটা থেকেই দিছে। জি, আর আরেকটা হলো মুক্তিবেগ আর কি, মুক্তিবেগ। এই তিনটা টপিকস বেশি ইম্পর্টেন্ট শেখার জন্য। তবুও আমি ওভারঅল কিছু দাগিয়ে দিই। যেমন ধরো কেপলারের এই সূত্রটা, কেপলারের যে R² সমান হইলো, আমরা লিখতে পারি যে T³ প্রপোর্শনাল আর কি, R∝T³, বা এই যে 2 4, 2 4। তো দিয়েই দিছে কয়েকটা স্পেসিফিক, ভার্সিটি কত এত বেশি ম্যাথ নাই, এই বইতেও এত বেশি ম্যাথ নাই। এই স্পেসিফিক কয়েকটা দিয়ে দিছে, তার মধ্যে আমি কিছুটা ছোট করে দিচ্ছি আর কি। যেমন এইটা মেবি তোমাদের সেকে আসছিল 23-24-এর নাকি 22-23-এর, হোয়াট এভার, ভুলে গেছি আর কি। আচ্ছা, তারপরে 2 গেল আমাদের। তারপরে এইটা কিন্তু মেডিকেলের যারা পড়ে, তারা পড়ছে, তারা কিন্তু এটা মুখস্থ জানার কথা। সো এইটা গেল। তারপরে এইখানের মধ্যে যদি আমরা আসি, 1/4 এইগুলা নাই, এইগুলা প্রয়োজনও নাই। প্রয়োজন এইটা দেখতে পারো, 6 নংটা, 6। তারপরে 6 6 6 6 6, ওকে। এতে 22, 6 22। তারপরে হইলো আমাদের 23, 22 23। তারপরে মহাকর্ষীয় প্রাবল্য, এগুলা থেকে খুব বেশি যে আসবে এমনটা না। মুক্তিবেগ, মুক্তিবেগের টপিক্সটা দেখতে পারো। এই যে মুক্তিবেগ, একটি গ্রহের ব্যাস দেওয়া আছে এত, এর পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ এত, দেন তার মুক্তিবেগ কত। তারপরে এই যে এগ্রির যে জিনিসটা আইছে 4 নংটা, এইটা দেখতে পারো। আর পৃথিবীর মুক্তিবেগ একটু মাথা রাখবা, যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, নট মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মাথায় রাখবা ইউনিট সহ। কৃত্রিম উপগ্রহ আর দরকার নেই, কৃত্রিম উপগ্রহটা দরকার নেই, আমার কাছে মনে হচ্ছে যে আননেসেসারি। সো আর দাগাইলাম না। পদার্থের গাঠনিক ধর্ম, সো পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে আমরা যে জিনিসটা দেখবো, সেটা হইল আমাদের যে পীড়ন, এই যে অসহ পীড়ন, অসহ মাত্রা, এই যে এইটা দেওয়া আছে, অসহ ভার কত এইটা দেখবা। দেন আমাদের দেখবা দেন এইটা দেখবা, এক ইয়ংয়ের গুণাঙ্কের মধ্যে এই যে 3 নং ম্যাথটা ইম্পর্টেন্ট, 3 নং ম্যাথটা, এই ম্যাথটা দেখতে পারো। দেন আমাদের যে এত ঝুলিয়ে দেওয়া হলে, এতটুকু দেওয়া হলে, আচ্ছা, তারপরে কি পরিমাণ সংকুচিত হবে, 14, 14। তারপরে হইল আমাদের 17, 14 17। তারপরে হইল, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, যে আয়তন গুণাঙ্ক,
এই যে আয়তন গুণাঙ্ক দিছে না, সো আয়তন গুণাঙ্কের একটা নাম হইলো অসংনম্যতা। আর সংনম্যতা হলো ওই আয়তন গুণাঙ্ক বা অসংনম্যতার বিপরীত রাশি। ঠিক আছে, তো তোমাকে যদি বলতো এখানে অসংনম্যতা কত, তার মানে ওয়ান কার্ড তোমাকে আয়তন গুণাঙ্ক বলছে, বাট বলছে তোমাকে সংনম্যতা কত, তার মানে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিটা বলছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে ছোটখাটো জিনিস একবার বেসিক, এই দেখো এই ম্যাথটাতে কোনো কিছুই নাই, তোমাকে আয়তন গুণাঙ্ক দিয়ে দিছে ও সংনম্যতা, তো তুমি ওই জিনিসটাই জানো না, এর জন্য তুমি আনসারটা করতে পারবে না আর কি। এই হলো বিষয় আর কি। তারপর হলো আমাদের চার, কৃতকাজ, কৃতকাজ, হ্যাঁ, এটা করতে পারো। তারপরে পয়সনের অনুপাত, যে পয়সা অনুপাতের সীমাটা দেখবা, দেন পয়সা অনুপাতের ম্যাথটা দেখবা। আচ্ছা, এইখানে আরেকটা বলে রাখি, কৃতকাজের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমি যে জিনিসটা দিছিলাম, আমি একটা প্রশ্ন দিছিলাম যে পীড়ন এবং বিকৃতি এদের গুণফলটাকে কি বলে। আর এই যে আমরা ফ্রি মডেল টেস্ট নিয়েছিলাম, সবাই আনসার করছিল যে তোমার কেউ বলছো ইয়ং এর গুণাঙ্ক, কেউ বলছো আরো হ্যান ত্যান, যাই হোক, ইয়ং এর গুণাঙ্কটা কি জিনিস জানো তোমরা? বলেই দিলা ইয়ং এর গুণাঙ্ক, বিন্দুমাত্র তো বেসিক আছে কইরো তো আমার মনে হয় না। ইয়ং এর গুণাঙ্কই হইল পীড়ন বাই বিকৃতি, পীড়ন ভাই বিকৃতি। আর আমার প্রশ্নটাতে ছিল কি পীড়ন এবং বিকৃতির গুণফল। তাহলে দেখো তো এখানে পীড়ন এবং বিকৃতির গুণফলটা কি, একক আয়তনে সঞ্চিত শক্তি। এই কথাটা ইম্পর্টেন্ট, একক আয়তন না উল্লেখ করে যদি সঞ্চিত শক্তি লিখো তাইলেও কিন্তু আনসার বলে। তাহলে পীড়ন এবং বিকৃতির গুণফলটা হলো একক আয়তনে সঞ্চিত শক্তি। তাইলে আমাদের মহাকর্ষ অভিকর্ষ শেষ, এখন আমরা অষ্টম অধ্যায়টা দেবো। অষ্টম অধ্যায়ের মধ্যে কি কি জিনিস ইম্পর্টেন্ট, সেটা হইলো আমাদের দশা দশা পার্থক্য, এখানে তো আছে মনে হয়। আচ্ছা, অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে তোমরা দেখতে পারো এই যে তোমার এক দুই, এই দুইয়ের যে সমীকরণটা, এই সমীকরণটা মাস্ট বি দেখার ট্রাই করবা, দুইয়ের সমীকরণটা। তারপরে হইলো দুলন, আচ্ছা গতির সমীকরণ, এই যে তোমার এখের যে সমীকরণটা বলছিলাম ওই সমীকরণের থেকে এই যে কাহিনীটা আসছে। এখের সমীকরণটা তুমি যদি দেখো তাহলে সমীকরণটা ছিল এইভাবে আর কি, যে আমরা যে সমীকরণটা দেখি, যে কোনো আদর্শ রূপটা, অ্যাকচুয়ালি আদর্শ রূপটা কি, আদর্শ রূপটা হলো ডি স্কোয়ার এক্স বাই হলো ডিটি স্কোয়ার প্লাস হইলো ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল জিরো। এটি হলো আদর্শ রূপ, এটা মাথায় রাখবা। তাইলে দেখো এই যে টার্মটা আছে, এই টার্মের সাথে কিন্তু আমাদের কোনো কি নাই, কোনো সহগ নাই, মানে এর সহগ হইলো ওয়ান। ওকে, তাহলে তোমাকে এইটাকে ওয়ান বানাইতে হবে। তাইলে আমি যদি দেখি এখানে আছে কত, সিক্স আছে না, তাহলে সিক্স দ্বারা এই টার্মটাকে ভাগ দিবা। তাহলে ভাগ যদি দাও তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস হইলো আমাদের যে, আমরা যদি 150-কে সিক্স দ্বারা ভাগ দিই তাহলে সেটা আসবে 25 এক্স সমান জিরো। তার মানে এইখান থেকে বলতে পারো, এখন দেখো আমরা যদি দেখি তাহলে এই যে এক্স এর সাথে যেটা থাকে সেটা হলো ওমেগা স্কোয়ার, তার মানে এখানে আলটিমেটলি দেওয়া আছে আমাদের ওমেগা স্কোয়ার সমান 25। তার মানে ওমেগা মানে হইলো কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ দেওয়া আছে 5। এই যেমন কৌণিক কম্পাঙ্ক বলছে, আনসার হলো 5। তাহলে পাঁচটা বুঝতে পারছে সমীকরণটা, এই সমীকরণটা ইম্পর্টেন্ট কিন্তু, এর জন্য আমি একটু বলে দিছি। আচ্ছা, তো দশা দশা পার্থক্য সেটা আমরা জানি, যে সাইন এবং কজ, এটা মাথায় রাখবা, সাইন এবং কজ যদি থাকে তাহলে তার দশা পার্থক্য হয় পাই বাই 2 মানে ল্যামডা। এই যে এই প্রশ্নটার আনসার, এমনিতে আর আমাদের এত বুঝতে হবে না, এটার আনসার হলো পাই বাই 2 মানে ল্যামডা। আচ্ছা, তো তারপরে এই যে বিস্তার টিস্তার যে বেসিক ফর্মুলাটা এই ম্যাথটা, দেন হইলো আমাদের যে সর্বোচ্চ দ্রুতি কত হবে, আগেই দাগিয়ে দিছি, একটা ম্যাথ দুইবার দাগানোর কোনো প্রয়োজন মনে করি না আমি। ওকে, তারপরে এই যে এইখানে একটা ফর্মুলা তো দেখার কথা না, ফর্মুলা দিছে না, এই যে এইটা আসছিল মেবি কোনো একটা ইয়েতে, যে সর্বোচ্চ যে গতিশক্তির যে ফর্মুলা, সর্বোচ্চ বিভব শক্তির ফর্মুলা একটু দেখবা। তারপরে হইলো এই যে 4 নং ম্যাথটা। তারপর একটা জিনিস মাথায় রাখবা, সেকেন্ড দোলকের কিন্তু পর্যায়কাল 2 সেকেন্ড, আর সেকেন্ড দোলকের তাহলে হার্জ কত, কম্পাঙ্ক কত, 0.5 হার্জ। এটা মাথায় রাখবা সেকেন্ড দোলকের ক্ষেত্রে। আচ্ছা, দোলনকাল কত, 2 নং। তারপরে হইলো আমাদের চার, দুই চার গেল। তারপরে আমাদের হইল নয়, দুই চার নয়। আর তো আমরা কিছুই দেখি না আমি।
তারপরে হইলো মহাকাশে একজন নভোচারী একটি সরল দোলকের দোলনকাল কত হবে? তাহলে মহাকাশে নভোচারীর সরল দোলকের দোলনকাল হবে অসীম, কারণ সেখানে অভিকর্ষীয় ত্বরণ মানে কোনো পৃথিবীর আকর্ষণ বল নাই, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ নাই বা অভিকর্ষীয় বল নাই, এর জন্য অভিকর্ষীয় ত্বরণ জিরো, এর জন্য ইনফিনিটি আসে। শেষ। তাহলে আমাদের মহাকর্ষ অভিকর্ষের পর্যাবৃত্ত গতি শেষ। এখন দেখবো আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তাহলে আদর্শ গ্যাস যদি দেখি আমরা, আদর্শ গ্যাসের যে সাধারণ সূত্রগুলো, এই সাধারণ সূত্রগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেখানের মধ্যে আমরা যদি দেখি যে এইটা দেখতে পারি, আমরা 3 নং ম্যাথটা দেখতে পারি। তারপরে 3 দেখতে পারি, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে আর এর মান কত? তাহলে স্বাভাবিক তাপমাত্রা এটা মনে রাখবা, আর এর মান বিভিন্ন এককে আর এর মান আছে, এটা একটু মাথায় রাখার ট্রাই করবা। তারপরে হইলো আমাদের 12, 3 12 গ্যাসের। তারপরে হ্রদের গভীরতা এইটা মাথায় রাখবা, হ্রদের গভীরতা ডিরেক্ট তোমার 10.3 বা 10.2, তুমি যাই গুণ করো না কেন গুণ করে ফেলবা, তাইলে আনসার চলে আসবে। দেন আয়তন হইলে কি কেস হয়, ব্যাসার্ধ হইলে কি কেস হয়, তোমার ক্ষেত্রফল হইলে কি কেস হয়, এইগুলো কিন্তু শর্টকাট আছে, শর্টকাটগুলো দেখে নিবা। এই যে এই বইতেই তো দেওয়া আছে, ব্যাস বা ব্যাসার্ধ হইলে শর্টকাটে এইটা, তোমার আয়তন হইলে শর্টকাটে এইটা, তারপরে আর তো কিছুই নাই। ঠিক আছে, সো এটা দেখে নিবা, বা এই যে শর্টকাট, শর্টকাটগুলো দেখে নিবা একটু, তোমাদের কাজে লাগবে হয়তোবা। আচ্ছা, তারপরে বর্গমূল গড় বর্গবেগ, এই যে এখানে যদি আসি, বর্গমূল গড়, যেমন অক্সিজেনের বর্গমূল গড় বর্গবেগ, এটা মাথায় রাখবা। বর্গমূল গড় বর্গবেগের ক্ষেত্রে ফর্মুলা হলো 3RT/m। আমি কোনো একটা পরীক্ষায়, যাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, কোনো একটা পরীক্ষায় বলছিলাম যে মেবি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম নাইট্রোজেনের বর্গমূল গড় বর্গবেগ কত? তো সবাই কিন্তু এই 20 গ্রাম নিয়ে কনফিউশনে ছিল। এখানে কনফিউশন থাকার কোনো কিছুই নেই, আনসারটা খুব সিম্পলি হবে 3R। টির মান 25 ডিগ্রি মানে 298। আচ্ছা, 298, আর এম এর মান, নাইট্রোজেন বলছে না, নাইট্রোজেনের ক্ষেত্রে এম এর মান কত? 28। আর এইখানে ইউজ করতে হয় এসআই ইউনিটে, তাইলে হবে 10^3। তার মানে এই 20 গ্রাম ফাউল তত্ত্ব দেওয়া ছিল। ঠিক আছে, 10^3, বুঝতে পারলাম। তাইলে ওইটার আনসার আর কি। আচ্ছা, তারপরে আমাদের এইখানে যদি দেখি এন এর আরএমএস বেগ, তারপরে পদার্থ, এইটা দেওয়া আছে। তারপরে এই যে 9 নং ম্যাথটা, 9 ম্যাথ, ওকে, 9 ম্যাথ। তারপরে আসি আমাদের 10। আচ্ছা, এখন ধর এইখানে গতিশক্তির কথা বলছে, তো একটা জিনিস মাথায় রাখবা, এই যে শক্তির সমবিভাজন নীতি, এন সংখ্যক অনুঘাত শক্তির সমবিভাজন নীতির ক্ষেত্রে বা শক্তির গতিশক্তির ফর্মুলা, এখন অনেক অনেক কেসে দেখা যায় যে এগুলো যখন আমরা সলভ করি, কোনোটায় লেখা দিছে 3/2 NRT, কোনোটায় করছে, আর কোনোটায় এই যে কেসগুলো অনুযায়ী করছে F/2 NRT। এটার সলিউশনটা কি? সো এইখানেও তুমি দেখবা কোনোটায় তারা ইচ্ছা মতো তোমার ওই যে শক্তি, যে সমবিভাজন নীতি অনুযায়ী তোমার স্বাধীনতার মাত্রা ধরছে, আর কোনোটা স্বাধীনতার মাত্রা কাউন্ট না করে জাস্ট 3/2 NRT এই জিনিসটা নিয়েই কাজ করে ফেলছে। তাহলে এটার সমস্যা মানে সমাধানটা কি হবে? এটার সমাধানটা হতে পারে এইরকম যে, দেখো, ফিজিক্সে যেহেতু আমাদের স্বাধীনতার মাত্রা, আমি যেটা মানে আমি তো ফিজিক্সের কোনো টিচার না, সো আমার ভুল হইতেই পারে, তবুও আমি যে জিনিসটা অ্যাপ্লাই করি বা আমি যে জিনিসটা মনে করি, এইটাই আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি লজিক্যাল। এটার এখনো সুস্পষ্ট কোনো লজিক পাই নাই, বা কেউই সুস্পষ্ট, যারা সিনিয়র যারা ফিজিক্স টিজিক্স পড়ায়, তাদের কাছে আমি কারো কাছে আমি এখনো সুনির্দিষ্ট কোনো লজিক পাই নাই, বা তারা কেউই এটা দিতে পারে নাই, বা বই তো কি জন্য দিছে এটা বই নিজেও হয়তো বা জানে না। তো দেখো, আমি যেটা মনে করি আমার লজিকটা অ্যাপ্লাই করতে পারো তোমরা। পদার্থে যেহেতু আমাদের স্বাধীনতার মাত্রা সম্পর্কে বলে দিছে, তাইলে আমরা পদার্থের ক্ষেত্রে যদি গতিশক্তির কোনো টার্ম আসে, তাহলে আমরা স্বাধীনতার মাত্রাটা একটু বিবেচনায় নিব। অর্থাৎ পদার্থের ক্ষেত্রে আমাদের যদি গতিশক্তির কথা বলে, তাইলে আমরা করব এই ফর্মুলা দ্বারা। এখন কেমিস্ট্রি পরিবেশ রসায়ন তো এইটা আছে, তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে কি করব? কেমিস্ট্রির ক্ষেত্রে সিম্পলি 3/2 NRT দ্বারা করবা। তার মানে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার যে পদার্থে যদি আসে, তাহলে F/2 NRT অ্যাপ্লাই করবো গতিশক্তির ক্ষেত্রে, আর যদি ফিজিক্সে আসে, তাহলে সেটা করবো 3/2 NRT। আশা করি বুঝাইতে পারছি। আর এখানে দেয়া আছে কোন গ্যাসের সাথে স্বাধীনতার মাত্রা কত, কেমনে কি। আমি তো বলছি এটার পিডিএফ এর টাইপ দিয়ে দিব, জাস্ট দাগানো পিডিএফ থাকবে না আর কি। আচ্ছা, তো এই যে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে বলছে, এখানে দেখো অক্সিজেনের ক্ষেত্রে তারা 3/2 ইউজ করে ফেলছে। তো 3/2 ইউজ করলে আমরা দেখি অক্সিজেন দ্বিপারমাণবিক গ্যাস, এটার ক্ষেত্রে ইউজ করার কথা ছিল কত, 5/2, বাট তারা ইউজ করছে কত, 3/2। তো তোমার তো সেকে যদি আসতো, তাহলে এটা আমি কি করতাম, সেকে আসলে ভাই আমার ক্ষেত্রে যদি বলতা, তাহলে আমি ইউজ করতাম 5/2 NRT, যাই তো। বাট তারা এটা করছে, তারা অপশনের সাথে মিলাইছে।
এই কেসের জন্য তারা অপশনের সাথে মিলাইছে, বুঝতে পারছি। তো এই বইতেই দেয়, বা কোনো জায়গায় তোমার 5/2 ইউজ করছে, কোনো জায়গায় 3/2 ইউজ করছে। তো আমার মনে হয় যে না, আমি যে লজিকটা দিছি ওই লজিকটাই সব থেকে বেশি ইফেক্টিভ। যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা স্বাধীনতার মাত্রা দিব, আর তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা নেওয়ার দরকার নাই, 3/2 এনআরটি দ্বারা করলেই হবে। যেমন এইখানে F/2 এনআরটি দ্বারা করে দিছে। সেম প্রশ্নই না, সেম প্রশ্নই। 8। আচ্ছা, তারপরে গড়মুক্ত পথ। গড়মুক্ত পথের ক্ষেত্রে জাস্ট খালি তুমি ওই যে তোমার ম্যাক্সওয়েলের যে সূত্রটা আছে এই সূত্র দিয়েই তুমি ম্যাথটা করবা, যে উল্লেখ না করে দেয় আর কি। ওকে। তাহলে এই যে গড়মুক্ত পথের ক্ষেত্রে তোমার এই যে প্রতি অণুর ক্ষেত্রে গড়মুক্ত পথ 3 নংটা, 3-এর। আচ্ছা, তো এইটা গেল গড়মুক্ত পথের কেস। দেন আমরা আসি যদি শিশিরাঙ্ক। শিশিরাঙ্কের জিএসটির এই 2 নংটা করতে পারো। এই তো, এইটা ছিল তোমার যে কেমিস্ট্রির যে আমাদের, সরি, ফিজিক্স ফার্স্ট পেপারের যে সাজেশন, হোয়াট সাজেশন, বা তুমি বলতে পারো যে লাস্ট ভিউ, বা তোমরা যারা বলো এডুটেকের মধ্যে ম্যারাথন ক্লাস, ম্যারাথন ক্লাস। তো ফিজিক্সের ফার্স্ট পেপারে, চলো এখন আমরা সেকেন্ড পেপারে যাই। সেকেন্ড পেপারে একটু দেখে নিই কি কি জিনিস আছে। এইভাবে আমি জাস্ট দাগিয়ে দিব। তো আমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট অফ অল হইলো তাপগতিবিদ্যা। এখান থেকে দুইটার মতো ম্যাথ আসতে পারে, দুইটা। তো তাপগতিবিদ্যার প্রথম যে জিনিসটা হলো ইম্পর্টেন্ট, সেটা হলো বিভিন্ন স্কেল। এই যে সেলসিয়াস, ফারেনহাইট, ফারেনহাইট সেলসিয়াস, এই যে স্কেলগুলা, এই স্কেলগুলা। দেন হইলো তোমার ইম্পর্টেন্ট সমউষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া এইটাতে। আর হইলো তাপীয় ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন। আর হইলো ইম্পর্টেন্ট টপিকস হইলো আমাদের এন্ট্রপি। ইম্পর্টেন্ট টপিকস হইলো আমাদের এন্ট্রপি। সো এই যে 4টা টপিকস লিখে দিছি, এই 4টা টপিক্স থেকে ম্যাথ আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে সেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমরা চলো একটু সেকে দেখি। এই যেমন বলছে এই ধরনের ম্যাথগুলো ভাই ডাহা মুখস্থ রাখতে হবে। যে কেলভিন ফারেনহাইট স্কেলের পাঠ কত, আর হইলো তোমার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান পাঠ কখন দিবে। ওকে। আর এই দেখো 2 নং ম্যাথটা একটু করতে পারো। আর হইলো এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার 3, এখানে প্রচুর ম্যাথ দেয়া যাবে। 3, 3 গেল। এই যে ফাইনাইট স্কেলের তাপমাত্রা কত। এখন দেখো তাপমাত্রার পরিবর্তন আর কি বলছে। তো এইটার ক্ষেত্রে ইজিলি এইখানে সূচিপত্রতেই প্রথম দিকেই দেওয়া আছে। এই যে তাপমাত্রার যদি পরিবর্তন বলে, তাপমাত্রার পরিবর্তন বলে, পার্থক্য বলে, এই যে জিনিসটা। সো এটাকে তুমি আবার এইভাবে মনে রাখতে পারো, তাপমাত্রার পার্থক্য যদি হয় সেলসিয়াসে যা, কেলভিনে সেম, এবং আমাদের এইটাতে হয় 1.8 গুণ করতে হয় আর কি, 1.8 গুণ করতে হয় পার্থক্যটাকে। বুঝতে পারছি? পার্থক্যটাকে 1 পয়েন্ট, তার মানে এখান থেকে তুমি পার্থক্যটা বের করে ফেলো, যে পার্থক্য কত হয় এটা বের করে ফেলবা, এটাকে দেন তুমি 1 পয়েন্ট এর দ্বারা গুণ করে ফেলবা। এটা হয় 65, মেবি 65কে তুমি এখন 1.8 দ্বারা গুণ করো, 1.8 দ্বারা গুণ করলে তোমার কিন্তু আনসার চলে আসবে। তো ফুলে আমরা 8টা বুঝছি। তারপরে হইলো আমাদের এই যে 9টা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে তুমি দেখবা, ত্রুটিপূর্ণ থার্মো, এই যে বলছিলাম সেলসিয়াস এবং ফারেনহাইট, আগে আছে মেবি তোমার ফারেনহাইট এবং কেলভিন। এখন সেলসিয়াস এবং ফারেনহাইট মুখস্থ রেখে ফেলবা। তারপরে আসি আমরা, এইখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর কি, DQ/DW। আচ্ছা, তারপরে আসি আমরা যে CP/C। আচ্ছা, হুম। এরপরে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে এগ্রিতে যে ম্যাথটা আসছে 2 নং ম্যাথটা, সেটা ইম্পর্টেন্ট। দেন আমরা যদি দেখি এই যে 6 নং ম্যাথটা ইম্পর্টেন্ট। 6 নং ম্যাথটা ইম্পর্টেন্ট। দেন হইলো ইঞ্জিনের কর্মদক্ষতা। ইঞ্জিনের কর্মদক্ষতা এই যে 1 ম্যাথ, 2 ম্যাথ, এটা ইম্পর্টেন্ট। তারপরে
তারপরে হইলো আমাদের 9 নং ম্যাথটা ইম্পর্টেন্ট। তারপরে হইলো আমাদের 13 নং ম্যাথটা ইম্পর্টেন্ট। রেফ্রিজারেটর লাগবে না, তবুও আমি যদি দাগিয়ে দিতে চাই তাহলে একটা ম্যাথ দিয়েই যায়, সেটা হলো 2 নং ম্যাথ। 2 নং ম্যাথটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এন্ট্রপি, এন্ট্রপির ক্ষেত্রে তোমার যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে আমাদের 2 নং ম্যাথটা ইম্পর্টেন্ট এন্ট্রপি টপিক্সে গেলে 2 নং ম্যাথটা। দেন হইলো তাপমাত্রার পরিবর্তন কত, 3 নং ম্যাথটা। দেন হইলো আমাদের এখানে 3 নং ম্যাথ, এটা লাগবে না। এইটা আচ্ছা, তোমার এই যে 14 নং ম্যাথটা ইম্পর্টেন্ট। তাপ শক্তির রূপান্তর, তাপকে শক্তিতে এবং শক্তিকে তাপে রূপান্তরের যে ফর্মুলাটা, সেখানে হইলো আমাদের এই যে 3 নং ম্যাথটা ইম্পর্টেন্ট। এরপরে হইলো তোমার 7 নং ম্যাথটা ইম্পর্টেন্ট। 7 ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, তো তাপগতিবিদ্যা শেষ হইলো। তাপগতিবিদ্যা থেকে দুইটা, মিনিমাম দুইটা আসতে পারে আর কি। তো তাপগতিবিদ্যার কাহিনী শেষ হইলো। এখন চলো আমরা স্থির তড়িতের কাহিনীটা একটু দেখি। স্থির তড়িতে আমাদের যে জিনিসটা দেখতে পারি সেটা হলো যে এই চার্জ টার্জ এইগুলো তো আর আমরা জানি, ফ্যারাডে ট্যারাডে এইগুলো জানি, এখানে কোনো ফ্যাক্টর না। সেখানে কুলম্বের বলটা ইম্পর্টেন্ট, বা এই যে জিনিসটা 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন প্রয়োজন সেটা আমরা দেখতে পারি। তারপরে কুলম্বের যে সূত্রর যে জিনিসটা আছে, এই সূত্র দিয়ে কিন্তু প্রিভিয়াসে আসছে, 23-24 আসছে আর কি। তো এবারও আসতে পারে। তো বাড়িতে দুটি আদান পরস্পর, আচ্ছা, 1 কুলম্বের আদান দরকার নাই। ওকে, এই দেখো, এই মানটা তুমি মুখস্থ রাখতে পারো, সেটা যারা মেডিকেলে পড়ছো তাদের ক্ষেত্রে মুখস্থ থাকার কথা, যে 4 পয়েন্ট তোমার মহাকর্ষ বল এবং কুলম্ব বলের যে অনুপাতটা আর কি, অনুপাতের মান। ঠিক আছে। তারপরে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে যে জিনিসটা কোথায় শূন্য হবে এই ধরনের কেস, বা এই যে তোমার 2 নং ম্যাথটা, তারপরে তোমার এই যে কৃতকাজটা, এটা 3। তারপরে এই যে ষষ্ঠের যে ম্যাথটা আসছে সেটা আলফা কণার ভর কত, এই জিনিসটা আর কি। এখন দেখো তোমাকে বলছে একটি আলফা কণার ভর, সরি, ত্বরণের মান কত। তাহলে তুমি যে জিনিসটা জানো, এফ সমান তুমি লিখতে পারো কিউ ই। এখন এফ সমান আমরা জানি কি, এম এ সমান হইলো কিউ ই। এখন তোমাকে এটা বের করতে হবে, তাহলে এ সমান লিখতে পারি কিউ ই বাই হইলো এম। এখন এইখানে এম বা কিউ এগুলা বসাতে হবে প্রকৃত যে ভ্যালুগুলা। তাহলে আলফা পার্টিকেল মানে হইলো আমাদের দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, 2+4 2, এতটুকু ঠিক আছে। তাহলে আলফার মধ্যে তোমার কয়টা নিউট্রন আছে বা ইয়ে আছে, সেটা হলো 4টা আছে। 4টা আছে, তাইলে 4টা নিউট্রন আছে, তাহলে তোমাকে ভরগুলা বসাতে হবে। তাহলে 4 × 1.67, 2 × 10⁻²7। আচ্ছা, আর তোমার ভরে, এটা হলো ভরের হিসাব। আর এখানে চার্জ কত, 2 না। এখন দেখো একটা ইয়ের ক্ষেত্রে চার্জ কত, আমরা নিউটন বা নিউক্লিয়াস যাই বলো না কেন, চার্জ হলো 1.6 × 10⁻19। এখন যেহেতু দুইটা আছে তার মানে 2 দ্বারা গুণ হবে, সেটা হলো কিউ এর ভ্যালু। তাহলে এম এবং কিউ পাইছো, আর ইর মান তো দেই আছে, এটা তুমি জাস্ট ইয়ে করে ফেলবা। এখন তোমার কাছে মনে হইতে পারে একটু আগে আমরা যখন ফিজিক্স পড়াইছিলাম, তাহলে এইটা তো আমি বলছিলাম যে ভেক্টর ফর্মে রেখে, এইটা এখানে আসছে একটা ভেক্টর রাশি, এজন্য যদি দুইটা থাকতো তিনটা থাকতো তাহলে ভেক্টর ফর্মে আগে করতাম, দেন আমরা মানটা বের করতাম। তাহলে এখানে ডিরেক্ট মানটা বের করে ফেলবা, ইর মান 5 বের হবে। এটা বসিয়ে দাও, তাহলে আনসারটা চলে আসবে 2.4 × 10⁸ আচ্ছা, তারপরে একটি বিন্দু তড়িৎ ক্ষেত্রে এত এত দেওয়া আছে। দেন হইলো আমরা যদি যাই যে 40, এই যে 13 নং, 13। এখন তড়িৎ বিভব, তড়িৎ বিভবের ক্ষেত্রে এই যে বস্তুটির ভর, বাতাসে প্রাবল্য কেমন হবে, কেন্দ্রে বিভবের মান। ওকে, এই 8 নং ম্যাথটাতে আমি একটু কথা বলি। সেটা দেখুন কি বলছে, যে 10 ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে দেওয়া আছে এত চার্জ, এর পৃষ্ঠে বিভব কত, ফাইন। এখন তোমাকে যদি চায়, স্যাররা যদি চায় তোমাকে, এটা তো ব্যাসার্ধ বলে দিছে, এখন যদি বলে এটার 5 সেন্টিমিটার তোমার ভ্যালু কত, মানে তোমার এখানে তো পৃষ্ঠে না বলে বললো যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে তোমার বিভব কত। তাহলে আমরা তো ফর্মুলা জানি, বি সমান জানি যে C × Q/R। এখন একটা জিনিস মাথায় রাখবা, এখন কি আর এর মানে আমরা 5 বসাবো? অবভিয়াসলি না।
কি জন্য না? কারণ 5 সেন্টিমিটার এটা গোলকের ভিতরে না। তো আমরা জানি কোনো একটা গোলকের ভিতরের বিভব সেটা হয় পৃষ্ঠ বিভবের সমান। তার মানে 5 সেন্টিমিটার দূরে যদি বলতো তাইলে সেটা পৃষ্ঠ বিভবের মানটাই বসিত, অর্থাৎ আর এর মান 10 হইতো। বাট যদি বলতো 15 সেন্টিমিটার, তখন আর এর মান হইতো 15। ওকে। আচ্ছা, এইখানে প্রসঙ্গত আরেকটা বলেন, এই প্রাবল্যের বিষয়টা। ধরো এইখানে সেম ডাটাটাই দেয়া আছে, বলছে এখানে বিভব না দিয়ে প্রাবল্য, তাহলে প্রাবল্যের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি কি, যে ই সমান যে সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখন দেখো কিউ বাই আর স্কোয়ার যে আছে, এখন যদি 5 সেন্টিমিটার দূরে বসতো বলতো, তাহলে কি আর এর মান আমরা 5 বসাইতাম? না। আর এর মান কি আমরা 10 বসাইতাম? তাও না। আর 5 সেন্টিমিটার আগেই বলছে গোলকের ভিতরে। আর আমরা জানি কোনো একটা গোলকের ভিতরে কোনো বলরেখা ক্রিয়েট হয় না। দ্যাটস ওয়াই গোলকের ভিতরে বা অভ্যন্তরে প্রাবল্যের মান শূন্য। তার মানে এটার আনসার হইতো 5 সেন্টিমিটার দূরে বললে আনসার হইতো 0। আর যদি সেটা বলতো যে 15 সেন্টিমিটার, তখন কিন্তু আমাদের আর এর মান 15 বসাইতাম। তাহলে হোপফুলি প্রাবল্য এবং বিভব থেকে ক্রিটিক্যাল বা তোমার মাইন্ড ব্লোয়িং, মানে মাইন্ড হ্যাকিং যে ম্যাথটা আসতে পারে, এই টাইপের ম্যাথ যদি দিয়ে দেয় তাইলে এখন আমরা পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি আসি ব্যবধানে, তো আর এটা গেল। তারপরে হইলো আমাদের 10। তারপরে ধারক, এই ধারকটা ইম্পর্টেন্ট ভাই। ধারকটা ইম্পর্টেন্ট। ধারক, ধারকের মধ্যে এই যে ধারকের সঞ্চিত শক্তি, আমার কাছে মনে হয় যে ধারকের সঞ্চিত শক্তি বা ধারকের তুল্য ধারকত্ব যে জিনিসটা আছে এটা দিয়ে দিতে পারে। তুল্য ধারকত্ব এবং সঞ্চিত শক্তি আর কি। এই যে ধারকের যে সমবায় আর কি, এইখান থেকে ম্যাথটা দিতে পারে তুল্য ধারকত্ব। এই যে 3 নং ম্যাথটা, 3 নং ম্যাথটা। দেন হইলো আমাদের 4 নং ম্যাথটা। দেন হইলো আমাদের 5 সমান্তরাল পাত ধারকের যে জিনিসটা, সূত্রটা দিয়ে করলেই হয়ে যাবে 5। দেন হইলো আমাদের 11। শেষ। আর ডাইপোল থেকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। না, এটা লাগবে না। আচ্ছা, ডাইপোলের একটা কথা বলে দিই। তোমার ডাইপোলের ক্ষেত্রে তোমার আমরা জানি কি, পি সমান আমরা জানি কি কিউ ইন্টু 12। তো এইখানে ধরো তোমার একটা ডাইপোলের চার্জ দেওয়া আছে এবং তার দূরত্ব দেওয়া আছে, লাইক দ্যাট। এইখানে আমি যদি তৈরি করি, এটা হলো ধরো +5 কুলম, এটা হলো -5 কুলম, তার দূরত্ব দেওয়া আছে 1 মিটার। তাহলে আমরা তো ফর্মুলা জানি, কিউ এর মান তো দেওয়া আছে 5। এখন এল এর মান এইখানে কি বসাইবা? অনেকেই যে জিনিসটা ভুল করে, জাস্ট এল এর মান 1 ধরে। তাহলে ফর্মুলাটা করে ধরো 5 × 2 × 1, এটা করে আনসার লিখে দেয় 10। ঠিক আছে। এইখানে জিনিসটা হলো এই যে 12 দ্বারাই কিন্তু 1 বুঝাইছে। 12 দ্বারাই কিন্তু 1 বুঝাইছে, তুমি যদি বইটা দেখো তাইলেই বুঝতে পারবে। তার মানে আনসারটা হবে 5 × 1 মানে 5। বুঝতে পারছি তো? ডাইপোলের ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখবা। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে আমাদের স্থির তড়িৎ শেষ হয়ে গেল। এখন চলো আমরা চলতড়িতে মুভ করি। চলতড়িতে আমরা দেখি কি কি জিনিস ইম্পর্টেন্ট। তো চলতরিতের ক্ষেত্রে তো আছেই, প্রথম যে টপিকসটা আছে প্রবাহ টবাহ এইগুলো আছে। এগুলোর মধ্যে যেমন ধরো ত্বরণ বেগ, ইলেকট্রনের ত্বরণ বেগ কত এইটা দেখবা, ত্বরণ বেগের জাস্ট ফর্মুলাটা দেখিয়ে গেলেই হবে। দেন হলো রোধ, আপেক্ষিক রোধ এইগুলা। ওকে। ত্বরণ বেগ গেল আমাদের। একটা তারকে টেনে, ঠিক আছে, টেনে দৈর্ঘ্য অর্ধেক অর্ধেক এইগুলা করলে হবে আপেক্ষিক রোধের ক্ষেত্রে আর কি। এরপরে হইলো এই যে 14 নং। 14 নং এর ক্ষেত্রে মানে শর্টকাটে বলে রাখবা, একটা তারকে টেনে যদি তুমি এন গুণ লম্বা করো, তাহলে আমাদের পরবর্তীতে রোধ হবে আর প্রাইম সমান হবে n² r। তাহলে এখানে কত গুণ? 10 গুণ বাড়াতে হবে। 10 গুণ বাড়াতে হবে, তার মানে রুট, সরি, একটি তারের রোধ 10 গুণ বাড়াতে হলে তারকে টেনে কত গুণ লম্বা করতে হবে? তার মানে তুমি রোধ বাড়াবা 10 গুণ, তার মানে আর প্রাইম সমান হবে কত আমাদের? 10r। তার মানে আনসারটা হবে, তুমি এন এর মানটা বের করবা, তাহলে √10। তাহলে আনসারটা হলো √10। প্রশ্নটা পড়ে নিবা আর কি। ওকে, 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 ওকে। আচ্ছা, এই দেখো এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, বা একটু মনে হইতে পারে তোমরা ম্যাথ ট্যাথ করবা আর কি। দেখো এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, একটি তামার তারের তুলনায় এত প্রস্থ এত দৈর্ঘ্য হলে তামার আপেক্ষিক রোধ হলো। কারণ আপেক্ষিক রোধের ক্ষেত্রে আমরা জানি আপেক্ষিক রোধ কিসের উপর ডিপেন্ডেন্ট? উপাদানের উপর ডিপেন্ডেন্ট। এইখানে ছিল তামার তার, এবং আবার বলতে তামারই আপেক্ষিক রোধ কত। তার মানে এইখানে তোমার এই ম্যাথ ট্যাথ করার দরকার নেই, আনসারটা হবে যে কোনোটিই নয়, বা তুমি যেটা দিবা সেটা হলো অপরিবর্তিত থাকবে। কোনোটিই নয় বা অপরিবর্তিত থাকবে, এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিবা আর কি। আচ্ছা, তারপরে এই যে দৈর্ঘ্যের অনুপাত 22। তো আছে। আর বর্তনী থেকে বেসিক যে জিনিসপত্রগুলো আসতে পারে, যেমন এক,
এটা বেসিক। এখানে দেখো এইটাতে মনে হইতে পারে শর্ট সার্কিট, আগে না, এটাতে শর্ট সার্কিট না, ইলেকট্রন প্রবাহ হবে, দেন ওয়াই, অর্থাৎ এই তিনটেই আছে কিন্তু আমাদের প্যারালাল আছে। বুঝতে পারছি, এখানে আর আমি এত ডিটেলস আলোচনা করি না। পিকিউ এর মধ্যবর্তী তুল্য রোধ এত ডিপলি সার্কিটের মধ্যে থেকে আসবে না, আসলে একবারে বেসিক আসবে। দেন হইলো আমাদের ছয়, দেন হইলো আমাদের সাত, ছয় সাত, তারপরে হইলো আমাদের 11, তারপরে হইলো আমাদের 16, 16, তারপরে 39, তারপরে হইলো এইটা দেখবা 43। একটা তামার তারকে বাঁকানো, বাঁকিয়ে যদি তুমি একটা সমবাহু ত্রিভুজ করো তাইলে তার পরবর্তীতে রোধ কত? 43। এটা পারলে মুখস্থ করে নিতে পারো 43। তাইলে এখন আসো কুশের সমবায়, কুশের সমবায়টা তেমন লাগবে না। তারপরে হইলো তোমার এক, যেন তোমার যেন হিসাব টিসাব আর কি, এখানে যেন উদ্ভূত শক্তি আর কি এক। তারপরে দেখবা তোমার দুই, এক দুই, পাঁচ, পাঁচ 13। তারপরে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, সেটা হলো একটি 40 ওয়াট ও একটি 60 ওয়াট বাতিকে শ্রেণী সমভাবে সাজানো হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল হবে? শ্রেণী সমভাবে সাজাইছো তার মানে কি কারেন্ট সেম, তার মানে সেটার ক্ষেত্রে তো আর ফর্মুলা তো জানোই, বাট ভোল্টেজ ভিন্ন। তারপরে হইলো 16, 16, 25। তারপরে আসে আমরা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার ক্ষেত্রে শান্ট টান্ট এইগুলো ইম্পর্টেন্ট, তো বুঝাই যাচ্ছে না। আচ্ছা, তো শান্টের রোধ কত এইটা দেখবা। তারপরে 10, 11, দুইটাই সেম ফর্মুলায়। উইস্টন ব্রিজ, উইস্টন ব্রিজের সাম্যাবস্থাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সাম্যাবস্থাটা বেশি ইম্পর্টেন্ট। যেমন এই ধরনের কেস। মিটার ব্রিজ লাগবে না। তাহলে আমাদের চলতো শেষ। এখন আমরা দেখো ভৌত আলোক বিজ্ঞান। আর শর্ট সিলেবাসের বাইরে মেবি দুই আমরা দেখছিলাম জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞানে ওই ক্লাসে যতগুলো ম্যাথ করাইছি ওই ম্যাথগুলোই ইম্পর্টেন্ট, এর বাইরে দেখতে হবে না, ওই ম্যাথগুলোই দেখলে হবে। আর এখন চলো আমরা ভৌত আলোক বিজ্ঞানে দেখো। ভৌত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে এখানে একক, হ্যাঁ, এই যে জিনিসটা, এইটার একক এবং মাত্রাটা একটু লক্ষ্য করবা। যেমন সি সমান তুমি লিখতে পারো কত, 1/μ0 এপসাইলন নট। তাইলে তোমাকে যদি বলে 1/μ0 এপসাইলন নটের একক কি, এম এস ইনভার্স ওয়ান। এখন তোমাকে যদি বলে যে μ0 এপসাইলন নটের একক বা একক কি, তাইলে সেটা হবে সেকেন্ড মিটার ইনভার্স ওয়ান। এখন যদি বলতো μ0 এপসাইলন নটের একক কি, তাইলে হয়তো সেকেন্ড স্কোয়ার মিটার ইনভার্স টু। ঠিক আছে, দ্যাটস ওয়াই মাত্রার ক্ষেত্রে সেম লজিক আর কি অ্যাপ্লিকেবল। আচ্ছা, এই যে যা বলছিলাম, 4 5 দেখবা একক, 4 5। তারপরে আসি ব্যতিচার, ব্যতিচার, এই যে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্তগুলো আছে এগুলো দেখবা। দেন হলো ডুরাপ্রস্থ, ডুরাপ্রস্থ বলছে, ডুরা ব্যবধান বলে নাই। ডুরাপ্রস্থ হলে 2 দ্বারা ভাগ হবে, আর ডুরা ব্যবধান হলে 2 দ্বারা ভাগ করতে হবে না, এটা মাথায় রাখবা। তরঙ্গ দৈর্ঘ্য, জাস্ট ফর্মুলা দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটার ফর্মুলা আর কি, দিচিরের ফর্মুলা, দিচিরের ফর্মুলাটা দেখবা তাহলে ম্যাথ করতে পারবা, এখানে আর স্পেসিফিক ম্যাথ দাগিয়ে দেই না, ফর্মুলা বেস ম্যাথ। অপবর্তনের ক্ষেত্রে সেম, তবু আমি লিখে দিই। যেমন 21 নং, সরি 1 নংটা, 1 নং সমবর্তনের ক্ষেত্রে আর কোনো কিছু লাগবে না, জাস্ট এই যে দুইটা সমবর্তন। তাহলে এইটা ছিল শর্টকাটে আমাদের যে ভৌত আলোক বিজ্ঞান। এখন আসি আধুনিক পদার্থবিজ্ঞান, এইখান থেকেও এগেইন 2টা বা 3টা ম্যাথ আসতে পারে। আধুনিক পদার্থবিজ্ঞান, সো এই আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তো তোমার যে আপেক্ষিকতা, এটা তো আর ইম্পর্টেন্ট আছেই, আমরা তো জানি আপেক্ষিকতা যে কতটুকু ইম্পর্টেন্ট, এটা আমরা ইয়ে থেকেই ফিল করছি। যেমন ধরো এই যে নিশ্চল দৈর্ঘ্য অর্ধেক বা দ্বিগুণ, এই ধরনের কেস, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, অর্ধেক বা দ্বিগুণ এই টার্মটা যদি
থাকে, তাইলে মাথায় রাখবা আনসারটা হবে √3/2c, বা 0.86c, বা 2.6 × 10⁸ ms−1। তোমার আপেক্ষিকতা থেকে আসছে, কোন জায়গায় দ্বিগুণ লেখা আছে, বরের ক্ষেত্রে দ্বিগুণ আর তোমার সময়ের ক্ষেত্রে দ্বিগুণ থাকবে, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে অর্ধেক থাকবে। এই টার্মটা লেখা আছে ভাই, চোখ বুঝে, আর কোনো কিছু দেখতে হবে না, চোখ বুঝে তুমি আনসার এটা দিয়ে দিবা। দেখো, এটার আনসারটা হবে, এই দেখো, √3/2, √3/2c। বুঝতে পারছি, চোখ বুঝে দিয়ে দিবা। ওকে। আচ্ছা, তারপরে এইখানে দেখো, এই কেসে যে জিনিসটা ভুল করতে পারো, বলছে কি একটা মিটার, সরি, 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে গতিশীল হলে তার পরিমিত দৈর্ঘ্য কত। তাইলে এইখানে তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, ফর্মুলা L × L0 √1 - b²/c², এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এইটা যদি করো, আসলেই তুমি নির্বুধ, ঠিক আছে, বেকুব বনে যাবা। কি জন্য বনে যাবা, এখানে বলছে কি, দেয়া আছে দৈর্ঘ্য, বলছে তোমার প্রস্থ বরাবর গতিশীল, তার মানে যে বরাবর গতিশীল হবে, যে বরাবর গতিশীল হবে পরিবর্তনটা এই বরাবর হবে। তাহলে যেহেতু বলছে প্রস্থ বরাবর গতিশীল, তার মানে পরিবর্তনটা হবে প্রস্থের, বাট তোমাকে বলছে কি পরিমিত দৈর্ঘ্য কত, তার মানে দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না, তাহলে আনসারটা হবে কত, এই যে 1 মিটার, আনসার হবে ডি। বুঝতে পারছি? তো এই জিনিসটা মাথায় রাখবা। আর 1/3 এগুলো তাহলে একটু ম্যাথ করে নিবা। এই যে স্থির অবস্থা দেখে তোমার কি বলছে, অর্ধেক বলছে, তার মানে আনসার √3/2 হবে। তাইলে এইটা গেল আর কি তোমার। তারপরে হইলো আমাদের সময়ের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা, এই যে ভর বলছে না দ্বিগুণ, একটি কোণ আয়ত বেগে বলে ভর দ্বিগুণ, দেখো √3/2c। সো এই জিনিসটা মাথায় রাখবা। তারপর ইলেকট্রনের চলন্ত ভর 6 নং, 6। প্লাঙ্কের ধ্রুবক 6। তারপরে এত তরঙ্গ দৈর্ঘ্য, প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা, মাত্রা তো আগেই বলছি আমি, এই যে ইলেকট্রোভোল্ট সমান কত ন্যানোমিটার। ফোটনের অ্যাংস্ট্রম দেওয়া আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য। আইনস্টাইনের ভর শক্তির নিত্যতা, 10 mu সমান চলন্ত ইলেকট্রনের ভর কত, 1 mu ভরে রূপান্তর করলে কত ভর পাইবা। আলোক তড়িৎক্রিয়া, যদিও এতটা, 22, 2 নম্বর যে যেটা 22-23 আসছে। তারপরে এই যে সূচন কম্পাঙ্ক কার্যবেক্ষক দেওয়া আছে, তোমার বলছে কি সূচন কম্পাঙ্ক কত, সেটা ফাইন্ড আউট করবা। এখন আসি আমরা পরমাণু মডেল। পরমাণু মডেল থেকে কি কি আসতে পারে। তো পরমাণু মডেল থেকে আসেই কেস কয়টা, একটা অর্ধ রিলেটেড কেস, আর তো কোনো কিছুই আমি দেখি না আর ভাঙনে আর কি। তো আইসোটোপ আইসোটুন এইগুলা মানে ফিজিক্স, সরি কেমিস্ট্রিতে পড়ার কথা, আইসোটুন আইসোবার এগুলা। তব্য নিউক্লিয়ন দরকার নাই, এইটা দরকারই নেই। এখানে বুর পরমাণু মডেলের এইটা, এইটা 6 নংটা। তারপরে হইলো তোমার 7, 7, 7। এই যে এই নিউক্লিয়ার বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আসতে পারে একটা, নিউক্লিয়ার বিক্রিয়া এটা ফিজিক্সে আসতে পারে, না হয় কেমিস্ট্রিতে আসতে পারে, বাট আসার সম্ভাবনা সব থেকে বেশি নিউক্লিয়ার বিক্রিয়াটা। এই যে 10, 7, 10। এখন আসি তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র। এই যে রেডনের গড় জীবন কত, এটা মাথায় রাখবা, রেডনের দেওয়া আছে 1/4 অবশিষ্ট থাকে। তারপরে হইলো টিটিয়ামের কত অংশ অবশিষ্ট থাকবে। তারপর হইলো জাহাঙ্গীরনগরের যেটা আসছে আর কি 22-23, এইটা। তারপর হইলো কৃষির 20-21, দেন হইলো আবার কৃষির 19-20। গড়ায়ু কত,
তারপরে গড়াই তো একবার দিছি, আর লাগবে না। আর ভর ত্রুটি পড়ার দরকার নেই, ভর ত্রুটি থেকে আসবে কিনা মনে হয় না, বাদ। এখন আসি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, সেখান থেকে কি কি আসতে পারে সেটা যদি আমরা দেখি। তো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স থেকে এই যে তোমার পি টাইপ অর্ধপরিবাহীতে খেয়ে তোমার হইল গিয়ে মুখ্য খেয়ে এগুলো আর কি বিশুদ্ধ। এই যে বাহক, এন টাইপ অর্ধপরিবাহীর সংখ্যাগরিষ্ঠ বাহক কোনটি, তোমার ইলেকট্রন। আর পি টাইপের ক্ষেত্রে হে হুল, ঠিক আছে, হুল। তারপর হইল 13। তারপর এখানে একটা ইয়ে আছে না, আলফা এবং বিটার যে ফর্মুলাটা আছে, রেকটিফায়ার লাগতো না। রেকটিফায়ার হিসাবে কোন ধরনের ডায়োড ব্যবহার কোন ধরনের রূপান্তর করে এটা দেখবা। ট্রানজিস্টর, এই যে ট্রানজিস্টরের যে ফর্মুলাগুলো আছে ওইটা। দেন হইল তোমার 4, সংখ্যা পদ্ধতি দেখে নিবা, বাট খুব বেশি যে ইম্পর্টেন্ট এমনটা না। তো জাস্ট সংখ্যা পদ্ধতিটা দেখে নিবা, বুঝতে পারলাম। তো এই ছিল আর কি আমাদের যে চেকের জন্য ফিজিক্সের সাজেশন। তো আমি চেষ্টা করবো আজকেই রাতের ভিতরেই তোমাদের কেমিস্ট্রি এবং রসায়নটুকু, সরি, উচ্চতর গণিত এবং রসায়নটুকু দিয়ে দেওয়ার। তো এখন পর্যন্ত এইগুলা দেখে থাকো, দেখে নাও কি কি পড়তে হবে, যে জিনিসগুলো দাগিয়ে দিচ্ছে এইগুলো পড়লেই মোর দেন এনাফ। আর পিডিএফ লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবা। তো ধন্যবাদ এই ক্লাসের জন্য।